আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু সকাল টাইম, একটু প্রচুর মাথা খারাপ খারাপ লাগতেছে। দেখো, একটু মনোযোগ দিয়ে শুনবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একদম তোমাদেরকে হাতে কলমে দেখায় দিব ইনশাল্লাহ। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আজকে 3টা ক্লাস করব ম্যাথের পরিসংখ্যানের উপরে। পরিসংখ্যান এই 3টা করলে তোমাদেরকে বলছিলাম যে 30+ মার্কস এনাফ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখেন এখানে আজকে আমাদের ম্যাথ, জেনারেল ম্যাথের 17 নম্বর অধ্যায়। আমরা এখনের পর্বে যেটা করবো সেটা হচ্ছে বেসিক প্লাস এসকিউ। অর্থাৎ তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা হচ্ছে এসকিউ 100% ইনশাআল্লাহ তাআলা কোনগুলো আসবে আজকের এই ক্লাস থেকে বুঝে যাবে। একজনে বলতেছে সৃজনশীল কোন দিন দেবেন, এই ধরনের প্রশ্ন ভাই আমাকে কখনো করবা না। যেটা ক্লাস করাচ্ছি আমি তো করাইতেছি, সো এখানেও যদি এখানে এসে বলো যে ভাই ম্যাথ একদম প্রশ্ন দিয়ে দেন আমাদেরকে, এটা কোন মানে কোনো রিলেট করে প্রশ্নটা? আমি তোমাদেরকে 3টা ধাপেই আজকে 17 নম্বর চ্যাপ্টার নিব, এরপরে তুমি এটা একদম কমপ্লিটলি মানে বুঝে যাবা। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তোমাদেরকে কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। ওকে, একটু মনোযোগ দিয়ে শুনবা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এই এসকিউ বেসিক শুধুমাত্র আমার না, এই যে তোমরা টেস্টের মধ্যে পুরো বাংলাদেশে কোনগুলো আসছে আমি তোমাদেরকে আজকে করাই দিব। পুরো বাংলাদেশ বলছি, মাইন্ড ইট, কোনো তামিরুল মিল্লাত দারুনাথ বলি নাই, বলছি পুরো বাংলাদেশের মাদ্রাসার মধ্যে কোনগুলো আসছে একদম ভাইয়ের সাথে করতে পারবা। আর এর বাহিরে কোনো প্রশ্ন একটা হবে না তোমাদের পরিসংখ্যানে। চলো আমরা একটু শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে একটু গতিটা তুলতে দাও, কারণ আমার মাথা প্রচুর একটু মানে কি করতেছে। তারপরেও তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একদম তোমাদেরকে হাতে কলমে দেখাই দিব। এখানে অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু সেখানে তোমরা বুঝো না, অনেকটা বিষয় এমনিতেই লিখে দিয়ে চলে আসো। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো, প্রশ্ন নম্বর 1 বলছে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজন গণসংখ্যা সারণী নিম্নরূপ। দেখো, এই জিনিসটাকে তারা দুই রকম দিতে পারতো। এইটা হচ্ছে একরকম, আরেকটা হচ্ছে তারা চাইলে এইরকমও দিতে পারতো, পারতো না? এই যে এখানে শ্রেণীব্যক্তি, এখানে গণসংখ্যা, পারতো কিনা? অবশ্যই। সো এখানে তারা দিছে শ্রেণীব্যক্তি গণসংখ্যা, এই যে এইরকম লাইনে। এখানে তোমাকে কি বলছে? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। তার মানে এই পার্টটা একটু খেয়াল করো, তাহলেই তুমি সব ধরনের ক্রমযোজিত গণসংখ্যা পারবা। এখানের মধ্যে বলছে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী মানে হচ্ছে, দেখো তারা এখানে শ্রেণীবৃত্তি দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে দেখো তো ভাইয়া? শ্রেণীবৃত্তি দিয়ে রাখছে, গণসংখ্যা দিয়ে রাখছে। তুমিও শ্রেণীবৃত্তি লিখলা, গণসংখ্যা লিখলা, এইগুলো তো তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, বুঝতে পারছো? মানে যখনই প্রশ্নের মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা বলবে কিছু, তারা শ্রেণীবৃত্তি গণসংখ্যা দিয়ে রাখবে, তারা না দিয়ে তোমাকে চাইবে না। মাথায় রাখবে এটা, যে যখনই ক্রমযোজিত গণসংখ্যা চাইবে তারা শ্রেণীবৃত্তি দিয়ে রাখবে, গণসংখ্যা দিয়ে রাখবে। শুধুমাত্র তোমার এই মানগুলা বের করতে হবে। কি? এই মানগুলা, শুধুমাত্র এই মানগুলা। এখন এই মানগুলা বের করার টেকনিকটা কি? জাস্ট একটা মেথড ফলো করো। প্রথম যে গণসংখ্যাটা আছে এই গণসংখ্যাটা হুবহু এখানে বসবে। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। এরপরে শুধু আড়াআড়ি যাবা, এরপরে শুধু আড়াআড়ি যাবা, বুঝতে পারছো? এরপর শুধু আড়াআড়ি যাবা, এরপর শুধু আড়াআড়ি যাবা। দেখো, এই যে দেখো, প্রথমে 7-এরটা 7 লিখে ফেলছি। পরে দেখো 13 আর 7 কত? 20, 20 আর 18 কত? 38, 38 আর 9 কত? 47, 47 আর 3 50। শেষ উত্তর। বুঝতে পারছো? এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, আর কোনো কিছু নেই। দ্যাট মিনস এখন বলতেছে যে এখন যদি আমাকে এইরকম কোনো দেয় যে মনে করো মানে তোমাদেরকে এখানে বললো, প্রশ্নটা এরকম করতে পারবে না যে সংখ্যার মানে গণসংখ্যা 18 শ্রেণী বা 50 থেকে 54 শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? তো তুমি এখানে কত পাচ্ছ? 38, উত্তর দিবা 38। কিন্তু তোমাকে যদি এখানে কি বলছে? জাস্ট বলছে যে এখানে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর। ওকে, এখানে কি বলছে প্রশ্নটা? প্রচুরক শ্রেণীর। দেখো, এখানে প্রচুরক যে শ্রেণীটা আছে, এই প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার সংখ্যা।
ওকে, ক্রমবর্ধিত গণসংখ্যা। এখন প্রচুরক শ্রেণী কোনটা তুমি আমাকে বলো, এখন প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী ওইটাই যেটার মধ্যে গণসংখ্যা বেশি। দেখছো, দেখো 7 বেশি, 13 বেশি, 18 বেশি, 9 বেশি না 3 বেশি, কোনটা বেশি? তার মানে 18 গণসংখ্যাটা বেশি, তার মানে এটা প্রচুরক শ্রেণী। তো আমাকে বলছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, তার মানে এই শ্রেণীর মধ্যে ক্রমবর্ধিত গণসংখ্যা কত? 45 থেকে 49, 20। সুতরাং উত্তর হচ্ছে আমার 20। বুঝতে পারছো? ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও। এখানে কয়েকটা টাইপের প্রশ্ন আসে, একটা সলভ করাবো, একদম সব কিছু পারতে হবে। দেখো 1 নাম্বার এখান থেকে ক্লিয়ার করতে পারলাম কিভাবে ক্রমবর্ধিত গণসংখ্যা বের করব। তার মানে ক্রমবর্ধিত গণসংখ্যা বের করতে হলে কি লাগে? শ্রেণীব্যক্তি লাগে, গণসংখ্যা লাগে। এগুলো তারা তোমাকে দিয়ে দিছে, বুঝতে পারছো? এগুলো তোমাদেরকে তারা দিয়ে দিছে এখানে। তার মানে এখানে আমি ক্রমবর্ধিত গণসংখ্যা কিরকম পাইলাম? এই 7টা হুবহু। এখানে যদি গণসংখ্যা 20 হইতো 20 হুবহু থাকবে, এখানে যদি 30 হইতো 30 হুবহু থাকবে, এখানে যদি 0 থাকে 0 থাকবে, 100 থাকলে 100 হবে, 1 বিলিয়ন থাকলে এলন মাস্ক থাকলে এলন মাস্ক বসবে, নিউটন থাকলে নিউটন বসবে, অ্যারিস্টটল থাকলে অ্যারিস্টটল বসবে। এরপরে শুধু এইরকম আড়াআড়ি যাবা। 7, 13, 20, 20, 20, 18, 38, 38, 9, 47, 47, 3, 50। বুঝতে পারছো আমার কথা? তার মানে এটা হচ্ছে ক্রমবর্ধিত গণসংখ্যা বের করলা। এখন তোমাকে তারা যে কোনো একটা ঘর বলতে পারতো, তোমাকে এরকমও বলতে পারতো যে শ্রেণী ব্যক্তি 50 থেকে 54 ক্রমবর্ধিত গণসংখ্যা কত, তুমি বলতো 38। তোমাকে বলতো 55 থেকে 59 এর ক্রমবর্ধিত গণসংখ্যা, বলতো 47। 60 থেকে 64 এর ক্রমবর্ধিত গণসংখ্যা 50। কিন্তু আমাকে কি বলছে? বলছে প্রচুরক শ্রেণীর ক্রমবর্ধিত গণসংখ্যা বলতে পারতো তোমাকে। প্রচুরক শ্রেণীর ক্রমবর্ধিত গণসংখ্যা বললে আমি এই 18 ঘরটা বলতাম 38। বুঝতে পারছো? কারণ কি 18 মানে সবথেকে গণসংখ্যা বেশি, এর জন্য এটা প্রচুরক শ্রেণী। তো এখানে আমাকে বলছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর। কথাগুলো সবসময় ফোকাস রাখবা পরীক্ষার মধ্যেও, যে আসলে কি বলছে তোমাকে। অনেকে আছে এইটা না দেইকা জাস্ট এখানে বসায় দিবে 38, না, বলছে পূর্ববর্তী শ্রেণী। তার মানে পূর্ববর্তী শ্রেণী কত? এখানে 13 ঘর কত? 20। সুতরাং উত্তরটা হচ্ছে আমার 20। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার 1 নাম্বার। কোন মাদ্রাসা আসছে? সরকারি মাদ্রাসায় আলিয়া ঢাকা, টেস্টের কোয়েশ্চেন আসছে, মাথা রাখবা। বুঝতে পারছো? আচ্ছা, 2 নম্বর আসো। দেখো কোন শ্রেণীর উচ্চ সীমা 65। কোন মাদ্রাসা আসছে? দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা। তোমাদের টেস্টের কোয়েশ্চন। দেখো কোন শ্রেণীর উচ্চ সীমা 65, মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? জাস্ট একটা কথা মাথা রাখবা, একটা কথা মাথা রাখবা, একটা কথা মাথা রাখবা, একটা কথা মাথা রাখবা। যখনই উচ্চসীমা মধ্যমান নিম্নসীমা, যখনই উচ্চসীমা মধ্যমান নিম্নসীমা, উচ্চসীমা নিম্নসীমা, মধ্যসীমা উচ্চসীমা নিম্নসীমা, দুনিয়ার যেই সীমাটা চাইবে ওই সীমার জন্য এই সূত্রটা ভালো করে মুখস্থ করে নাও। এইটাই তোমার জন্য 100%। যে মধ্যমান বের করার সূত্র হচ্ছে উচ্চসীমা নিম্নসীমা বাই 2। বুঝতে পারছো? আবার এখান থেকে আমি উচ্চ সীমাও বের করতে পারবো, এখান থেকে আমি নিম্ন সীমাও বের করতে পারবো। তো আমাকে চাইছে কি নিম্ন সীমা বের করার জন্য। তো আমি জানি সূত্রটা হচ্ছে মধ্যমান ইকুয়াল টু উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2। এখানে উচ্চ সীমা কি দিছে? 65, মধ্যমান কি দিছে? 62.5, মধ্যমান কি দিছি? 62.5। নিম্ন সীমা বের করতে বলছে, এর জন্য নিম্ন সীমা রাখলাম বাই 2। এখন তুমি যদি হও জরিনা আর তুমি যদি হও করিমা, তুমি একটু শুনো ভালো করে। এখন দেখো ভাইয়া, এখানে কি বলছে আমাকে? এই 65 প্লাস নিম্ন সীমাটা আমি এক জায়গায় রাখলাম। এই 2টা এই দিকে কি আকারে আছে বলো? ভাগ আকারে আছে। তো এই 2টাকে যখন আমি সাইড চেঞ্জ করব, মানে চিহ্নের এই পাশে নিব, তখন এটা কি আকারে হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে। এর জন্য 2 ইন্টু 62.5 হয়েছে। বুঝতে পারছো? এখানে যেন পেস না লাগে যে ভাইয়া এখানে 2 আছে ভাগ হিসাবে, এখানে কিভাবে গেল। মনে রাখবা সাইড চেঞ্জ হলে চিহ্নটাও চেঞ্জ হয়ে যায়। ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়, এগুলো তো বেসিক। তো এর জন্য বলছি আজকের ক্লাস থেকে একদম সব বুঝে যাবা। তার মানে এখানে দেখো 65 প্লাস নিম্ন সীমা ইকুয়াল টু এইটা আমরা পাইলাম। তার মানে আমি পাচ্ছি নিম্ন সীমা ইকুয়াল টু এই যে এইটার মান কি হবে বলো? এটার মান করে একটা ফল পাবা না, গুণ করে একটা ফল পাবা। ওই ফলটাকে ভাগ দিবা কি আকারে? সরি, মাইনাস দিবা। এখানে তো প্লাস হিসেবে আছে, মাইনাস দিবা 65, উত্তর বের হবে 60। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারছো আমার কথা? এটা তো ক্যালকুলেটরের হিসাব, আর কোনো কিছু না। আমাকে জাস্ট বলো এই লাইনটা বুঝছো কিনা। এই লাইনটা বুঝলে সব বলে এটা হচ্ছে আমার সূত্রটা মুখস্থ করবে। এটা সব সূত্র ক্ষেত্রে যদি তোমাকে এখন বলতো উচ্চ সীমা বের করো, দেখো ঠিক একই রকম ভাবে উচ্চ সীমাটা রেখে নিম্ন সীমাকে আমি এরকম করতাম। বলছে নিম্ন সীমা, এখান তো দেখাইলাম। বলছে মধ্যমান বের করো, তার মানে এই মানটা বের করে আমি ক্যালকুলেটর টিপলেই মধ্যমান পেয়ে যাচ্ছি। সো একদম ক্লিয়ার কাট। দেখো একটা প্রশ্ন শিখছো, উচ্চ সীমা নিম্ন সীমা শেষ সব। এটা কোথায় আসছে? দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসায় আসছে।
আচ্ছা আমি আবার বলতেছি, যেহেতু কমেন্ট বক্স অফ, আমি আবার একটু দেখায় বলতেছি যে দেখো এখানে মধ্যমান ইকুয়াল টু উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2। এখন আমাকে বলছে যে কি বের করার জন্য, নিম্নসীমা বের করার জন্য। তো ওকে, যে মানগুলো দেওয়া আছে আমি মানগুলো হুবহু বসালাম, বসানোর পরে এই 2টা এই দিকে ভাগ আকারে আছে, এই যে নিয়েছি আমি গুণ আকারে হয়েছে। ওকে, আচ্ছা এই 65 প্লাস নিম্নসীমা, 65 প্লাস নিম্নসীমা। এখন এখানে একটা লাইন মিস করে ফেলছে আর কি, কোনটা, সেটা হচ্ছে 2 ইন্টু 62.5 দিলে কত হচ্ছে উত্তর, ওই উত্তরটাকে এইখানে কি আছে 65 প্লাস নিম্নসীমা, তাহলে 65কে যখন আমি এই দিকে আনবো তখন মাইনাস হয়ে যাবে না, তখন মাইনাস 65 দিবা, তার মানে নিম্নসীমাটা আমি কি পাচ্ছি 60 পাচ্ছি উত্তর। এটাই হচ্ছে উত্তর। আশা করছি ইনশাল্লাহ ক্লিয়ার। এটা হচ্ছে দারুন রাজা সিদ্দিকে কামিল মাদ্রাসার প্রশ্ন আসছে। ওকে দেখো আজকে তোমাদেরকে একদম সবকিছু বুঝাই দিব, একদম বই আর পড়তে হবে না, গাইডও পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, দুনিয়ার কোনো কোর্সও করতে হবে না। দেখো 3 নাম্বার, এই প্রশ্নগুলো 100% থাকবে ফাইনালে, 100% এই প্রশ্ন থাকবে, 100%, 100%। যদি না থাকে আমি দায়ী, 100% বলে দিলাম। ম্যাথের এই কোয়েশনটা তোমরা গিয়ে এবার বোর্ড পরীক্ষা পাবা। দেখো চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র 100%, 100%, 100%, 100%, 100%। রিয়াদ ভাই কতবার বলবেন, যতবার জিন্দে গেছে ততবার বলতেছি। কারণ কি, এটা দারুনাজাতে আসছে, কারণ কি মিল্লাতে আসছে, এখন কি মিল্লাতে আসছে, এখন কি মহিলা কামিল মাদ্রাসা আসছে, জামিয়া আহমদিয়া আসছে, বায়তুল শরফে আসছে, বড় বড় টপ মাদ্রাসা আসছে। দ্যাট মিনস এই প্রশ্নটা বোর্ডেও থাকবে। দেখো চলকের পরিচয় সহ মধ্যক, এখন মধ্যকের মধ্যে আছে কনফিউশন, কারণ মধ্যকের কয়েকটা সূত্র আছে। এখন ভালো করে দেখো, আমাকে কি বললে কি লিখবো আগে এটা বুঝতে হবে যে ভাইয়া প্রশ্নটা কোনটা থাকলে কোনটা হবে। হুট করে আবেগের বশত বিবেক দিয়ে কাজ করা যাবে না, বিবেক এক জিনিস, আবেগ আরেক জিনিস, বিবেক দিয়ে এখানে বসাতে হবে। দেখো চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র লিখো, তার মানে আমি যেটা জানি ওইটাই দিব। ওইটা কি, আমরা জানি মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এটা তো সূত্র সবার মুখস্থ, এই সূত্রটা মুখস্থ। এখন তুমি জাস্ট এতটুকু লিখলে হবে না, তোমাকে বলছে পরিচয় সহ, তোমাকে বলছে পরিচয় সহ মানে কি, মানে এখানে এল মানে কি, এন বাই 2 মানে কি, এফ সি মানে কি, এইচ বাই এফ এম মানে কি। দেখো এল মানে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে একটা পরিচয় লিখলাম। এফ সি মানে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোচিত গণসংখ্যা, মুখস্থ করে নাও তোমরা, অনেকেই দিয়ে দাও মধ্যক শ্রেণীর ক্রমোচিত গণসংখ্যা, না, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোচিত গণসংখ্যা, এটা হচ্ছে এফ সি। এফ এম মানে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইচ মানে কি শ্রেণী ব্যক্তি। বুঝতে পারছো, এইটাই হচ্ছে তোমার উত্তর, এটাই হচ্ছে উত্তর, সত্যি এটাই হচ্ছে উত্তর। এখন বলবা রিয়াদ ভাই আচ্ছা এটা তো আসলে পারবো, কারণ এটা তো ইজি, কারণ সূত্রটা লিখলে হয়ে যাচ্ছে। রিয়াদ ভাইয়া আমাদেরকে আর কিভাবে প্রশ্ন করতে পারে, চলো দেখো কিভাবে প্রশ্ন করতে পারো। এটা কোথায় আসছে, দারুন রাজা সিদ্দিকা কামিল মাদ্রাসা, দেখছো। আচ্ছা এখন দেখো তোমাকে একটা মান দিয়ে দিছে, দুনিয়ার যেই মান হোক, -5, 10, 3, 2, 12, 6, -7, 13, তোমাকে উল্টাপাল্টা দিয়ে দিছে, -5 এখানে, -7 এখানে, কি অবস্থা, 3 এখানে, 6 এখানে, 13 এখানে, 10 এখানে। তো এগুলাকে আগে আমরা সাজাবো। তো আমি লিখলাম প্রাপ্ত সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তার মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে মানে কি, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, তার মানে ছোট থেকে বড়, মনে রাখবা ছোট থেকে কোথায় দিকে যাব আমরা, বড়র দিকে যাব, এইরকম সাজাবা, ছোটর দিকে বড়র দিকে যাব। তোমাদেরকে এটা আমি দিয়ে দিব ক্লাসের পরে, জাস্ট একটু মনোযোগ দাও। -5, 10, 3, 2 এটাকে সাজালে -7, -5, 2, 3, 6, 10, 12, 13 আমি সাজাইলাম। এটা কোন মাদ্রাসা আসছে, তামিল কামিল মাদ্রাসায়। দেখো তো এখন বলছে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এখন তুমি আমাকে বলো তো কি বলবা ভাইয়া, ভাইয়া এখানে কি বলছে মধ্যক নির্ণয় সূত্র, তো মধ্যক নির্ণয়ের সূত্র এইটা কেন আমি এখানে বসাইলাম, আমি কেন এখানে এইটা বসাইলাম না, বলতে পারবা? তোমরা বলবা কিভাবে, তোমাদের কমেন্ট বক্স বলতে পারবা যে ভাইয়া মধ্যকের সূত্র আপনি তো নিজেই বললেন একটু আগে, এটা আমরা জানি, এটা তার মানে এখন কেন আবার এটা হয়ে যায়। একটু আচ্ছা দেখো মানে সকালবেলা উঠেই তো একটু চিৎকারের মতো করতেছি, আর তোমাদেরকে চাপ না দিলে তোমরা বোরিং ফিল করবা, সো এর জন্য দেখো মনে রাখবা ভাইয়া এই জিনিসটা কি বলছি, এই জিনিসটা হচ্ছে ভাইয়া
একদম এখন যে কথাটা বলবো এটা একদম মাথার মধ্যে গেঁথে নাও। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে অবিন্যস্তের ক্ষেত্রে, বুঝছো? এটা হচ্ছে অবিন্যস্তের ক্ষেত্রে। অবিন্যস্ত মানে কি? অবিন্যস্ত মানে হচ্ছে দেখো এখানে আমার বিন্যাস করে দেয় নাই, জাস্ট মানগুলো লিখে দিছে যে 10 11 12 13 14 15 16 17 এইরকম লিখে দিছে, বুঝছো? যে 10 11 12 13 14 15 16 17 অথবা -7 -5 2 3 6 10 12 3 অথবা এটা মানে এইরকম, মানে এই যে সংখ্যা আছে না, এই সংখ্যার মতো লিখে দিলে আমি এই সূত্রটা ইউজ করব। আর যদি আর যদি আর যদি আমাকে সাজাইয়া দেয়, সাজাইয়া মানে কোনটা বলো, মানে শ্রেণী বিন্যস্ত করে দেয়। শ্রেণী বিন্যস্ত কোনটা? এই যে দেখো এই জিনিসটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত, দেখছো? এই জিনিসটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত, এই জিনিসগুলো হচ্ছে শ্রেণী বিন্যস্ত, যে 40 থেকে 44 45 থেকে 49 50 থেকে 54 এরপর হচ্ছে তোমার বাকি, এইগুলো হচ্ছে শ্রেণী বিন্যস্ত। আর তোমাকে কি বলছে এখানে? তোমাকে বলছে জাস্ট এই সংখ্যাগুলো দিয়ে বলছে মধ্যক নির্ণয় করো। যদি শুধু সংখ্যা দিয়ে দেয় তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করবো ভাইয়া, বুঝতে পারছো? এই সূত্রটা প্রয়োগ করবো। ওকে, আচ্ছা। তো এখন দেখো, এখন এইটা কি 3 আর 6 এটা মানে কি? এটা কোথা থেকে পাবো ভাইয়া? দেখো এখানে কি বলছে, মধ্যক না? তো মধ্যক এটা কি দেখো তো, এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8। তার মানে n যদি জোড় সংখ্যা হয়, মনে রাখবা কি বলছি, n যদি জোড় সংখ্যা হয়, কি বলছি, n যদি জোড় সংখ্যা হয়, n যদি জোড় সংখ্যা হয় এবং অবিন্যস্ত হয়, তাহলে এই সূত্র। জোড় সংখ্যা কেন? কারণ 1 2 3 4 5 6 7 8, তোমার 8টা মান দেওয়া আছে, তো 8টা মান জোড় না? তো এখন তুমি যদি মধ্যক বের করতে চাও তুমি পারবা? দেখো 1 2 3 4, তুমি যদি এই সাইড থেকে 3টা বাদ দাও, 1 2 3 এই সাইড থেকে 3টা বাদ দাও, দেখো মধ্যখানে 2টা রয়ে গেছে। এখন কোনটাকে তুমি মধ্যক বলবা? মধ্যক বের করার কোনো পাইছো ওয়ে নাই। তার মানে n যদি জোড় সংখ্যা হয়, n যদি এরকম 8টা হয়, n যদি 10টা মান হয়, যদি 6টা হয়, যদি 2টা হয়, যদি 4টা হয়, যদি মানে 100টা হয়, যদি 120টা হয়, মানে n যদি জোড় সংখ্যা, মানে এই যে মানগুলা যদি আমি টোটালটা হিসাব করে দেখি জোড় সংখ্যা, তাহলে আমরা মানে যে মানটা মাঝামাঝি পাবো 3 আর 6, ওই 3 আর 6কে মান যোগ করব এবং ডিভাইড 2 দিয়ে ভাগ করব, এটা সব ক্ষেত্রে। এবং মানটা পাচ্ছি 4.5, উত্তর আমার 4.5। তার মানে এখন থেকে এই 4 নম্বর প্রশ্ন থেকে কি শিখলা, যে যদি জাস্ট আমাদেরকে সংখ্যা দিয়ে দেয় এগুলোকে বলবো আমরা অবিন্যস্ত। যদি অবিন্যস্ত ভাবে থাকে এবং n যদি জোড় সংখ্যা হয় তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব, শেষ, আর কোনো কিছু না। বুঝতে পারছো ভাইয়া? এরপর দেখো তামিল মিলাদ কামিল মাদ্রাসা 2টা আছে, একটা হচ্ছে যাত্রাবাড়ি, এটা হচ্ছে টঙ্গী। সো 2টার মধ্যেই আসছে, আরেকটার মধ্যে আসছে চলকের নাম সহ মধ্যক নির্ণয় সূত্র, দেখছো? তার মানে একটু আগে যেটা আমরা শিখছি যে l প্লাস n/2 মাইনাস fc hfn, তো ওইটার উপরে জাস্ট ওইটা দিয়ে দিছে যে l মানে মধ্যক শ্রেণী নিম্ন সীমা, মধ্যক শ্রেণী পূর্ববর্তী ক্রমজং fc, মধ্যক শ্রেণী গণসংখ্যা fm, শ্রেণীবদ্ধ h। সুতরাং এটা তো আমরা আগে দেখছি, ক্লিয়ার? আচ্ছা দেখো আবার আসছে তামিল মিলাদ মহিলা কামিল মাদ্রাসায় আসছে যে মধ্যক নির্ণয় সূত্রটি ব্যাখ্যা সহ লিখো। তার মানে তোমাকে বলতে পারে পরিচয় সহ, আদারওয়াইজ তোমাকে বলতে পারে ব্যাখ্যা সহ, অথবা বলতে পারে বিশ্লেষণ সহ। বুঝতে পারছো? তার মানে মধ্যকের সূত্র কি? l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তার মানে এটা তুমি এতবার 3বার 4বার পড়ছো, তার মানে বুঝতেই পারতেছো এটা তো মানে আগের মতোই হবে পরিচয়টাও। এইটা হচ্ছে ভাইয়া কথা। তার মানে এই যে দেখো এগুলো এখানে দিয়ে দিছে মানগুলা, যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা l, fc হচ্ছে এটা, fm হচ্ছে এটা, h হচ্ছে fm, এটা শেষ। এখন হচ্ছে আচ্ছা 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 সরি, এখানে হচ্ছে এটা বিজোড় সংখ্যক মধ্যক হয়তো, ঠিক আছে না? হ্যাঁ এটা হচ্ছে বিজোড় সংখ্যকের ক্ষেত্রে, একটা জিনিস জাস্ট একটু অ্যাড করে নাও, এটা হচ্ছে বিজোড় সংখ্যকের ক্ষেত্রে। হ্যাঁ এই n ইকুয়াল টু, এটা হচ্ছে বিজোড় সংখ্যকের ক্ষেত্রে এই সূত্রটা, বিজোড় সংখ্যকের, ঠিক আছে? আচ্ছা দেখো এখন 7 নম্বর প্রশ্নের মধ্যে দেখো বলছে যে মধ্যক নির্ণয় সূত্রটি লিখে ব্যাখ্যা করো। এখন বলছে আরেকটা, তার মানে এখন তুমি আসো আমার সাথে, এখানে তামিলুল মিলাত মহিলা কামিল মাদ্রাসার আরেকটা কোয়েশ্চন যে মধ্যক নির্ণয় সূত্রটি লিখে ব্যাখ্যা করো। এখন তুমি আমাকে আগে বলো তো ভাইয়া, এখানে মধ্যক নির্ণয় সূত্র কয়টা পাইলে? এখন একটা হচ্ছে n ইকুয়াল টু জোড় সংখ্যকের ক্ষেত্রে, তার মানে আরেকটা আছে n ইকুয়াল টু বেজোড় সংখ্যকের ক্ষেত্রে, আরেকটা পাইছো তুমি এখানের মধ্যে এইরকম। বুঝতে পারছো? এই যে দেখো l প্লাস n/2 মাইনাস fc h/fm। আচ্ছা তো এখন তুমি যদি এইটা নাও দাও, মনে করো এইটা তুমি পারো নাই, মানে তোমার ওই l প্লাস n/2 মাইনাস fc h/fm এটা মনে আছে, তার মানে যদি এইটা দাও তোমার কিন্তু হয়ে যাবে, মানে হয়ে যাবে এই ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা সূত্রগুলো একটু জেনে রাখি, তাহলে আমাদের জন্য লাভ, কারণ এগুলো একটু পরেই কাজে লাগবে। দেখো
এখানে বলছে মধ্যক নির্ণয় সূত্রটি লিখো, তার মানে আমরা বলছি n সংখ্যক জোড় সংখ্যকের মধ্যকের ক্ষেত্রে n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। জাস্ট সূত্রটা মুখস্থ করো, একটু পরে কাজে আসবে। আবার বলছে n সংখ্যক বেজোড় সংখ্যকের মধ্যকের ক্ষেত্রে n+1/2 তম পদ, মানে মধ্যক বের করার নিয়ম যেটা, মানে তোমার একটা আছে জোড়, মনে করো তোমার একটা দিল, মানে তুমি মানে যতটা মান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে 4টা, আরেকটা মান দেওয়া আছে 5টা। এখন তুমি আমাকে বলবা না রিয়াদ ভাইয়া একটা জায়গায় আছে 4টা মান, আরেকটা জায়গায় আছে 5টা মান, মানে 4টা মান যেখানে এখানে হচ্ছে জোড় সংখ্যক, আরেকটা মান যেখানে 5টা এটা হচ্ছে বেজোড় সংখ্যক। তো বেজোড় সংখ্যকের ক্ষেত্রে এটা বেজোড় সংখ্যকের ক্ষেত্রে হচ্ছে এইটা, আর হচ্ছে জোড় সংখ্যকের ক্ষেত্রে হচ্ছে n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছো? এইটার প্রতিফলনটা একটু পরে আসবে, জাস্ট একটু ক্লিয়ার করো, এটা হচ্ছে মুখস্থ। ওকে, এখানে তো বুঝতেই পারতেছো। আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। তো এখন আমি আবারও এটা বলে দিচ্ছি, যদি মধ্যক নির্ণয় সূত্র যদি তোমার এগুলো মনে নাও পড়ে, কোনো সমস্যা নেই, তুমি ওইটা দিলেও চলবে, বাট অ্যান্সার করে আসবা, মিস করবা না। তোমাদের একটা অভ্যাস হচ্ছে যে ভাইয়া ছেড়ে দিয়ে আসছি, ছেড়ে দেওয়া যাবে না। মধ্যক নির্ণয় সূত্রটা এটা পারছো না, এখন তুমি ওই জিনিসটা কাজে লাগাও, l+n/2 - fch/fm, এই জিনিসটা কাজে লাগাও। আচ্ছা, এখন আসো দেখো, এখন আরেকটা জিনিস যে এখানে বলছে গড় নির্ণয় করো, বুঝতে পারছো? দেখো 35, 19, 28, 17, 26, 20 এর গড় নির্ণয় করো। যদি দেখো এইরকম জাস্ট স্বাভাবিকভাবে আছে, মানে জাস্ট এইরকম স্বাভাবিকভাবে আছে যে তোমাকে ওই যে মধ্যকের মতোই জাস্ট মানগুলা দিয়ে দিছে, মানগুলা দিয়ে বলছে গড় নির্ণয়। তুমি একটা সোজা সাপটা কাজ কি করবা জানো? এটা তোমরা বেসিক হিসাবে জানার কথা, আমাদের নিত্যদিনও আমরা এগুলা হিসাব করি। যেমন 35, 19, 28, 17, 26, 20 সবগুলোকে একটা জায়গায় রাখবা। এখানে কয়টা মান? 1, 2, 3, 4, 5, 6, 6 দিয়ে ভাগ করবা, যেটা উত্তর আসবে ওইটাই উত্তর, শেষ। বুঝতে পারছো? মানে এইরকম যদি মানগুলো দিয়ে দেয়, এখন যদি এখানে যদি 100টা মানও থাকতো, 100টা মান এখানের মধ্যে আগে লিখবা। যদি 200টা থাকে, ওই 200টা মান আগে লিখবা। 200টা মান লিখার পরে আগে গণবা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যতটা মান আছে ওই অতটা মান দিয়ে ভাগ দিবা। এখানে আর কোনো কথা নাই। সো অতটা মান দিয়ে ভাগ করার পরে যেটা মান থাকবে ওইটা হচ্ছে উত্তর, মানে ক্যালকুলেটর করে যেটা বের করবা। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, তোমাকে যদি বলে যে দেখো চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র লিখো, দুইটি চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয় সূত্র লিখো। দেখো এখানে হচ্ছে আমরা একটা বলি যে এখানে হচ্ছে যেটা না, এখানে একটু ভুল করছে, সেটা হচ্ছে প্রচুরক বলতো, এখানে মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা। দেখছো এগুলো কিন্তু তামিল উলুমাত মহিলা কামিল মাদ্রাসা আসছে, তামিল উলুমাত কামিল মাদ্রাসা আসছে। দেখো চলকের পরিচয় মধ্যক নির্ণয় সূত্র, এটা তো এতবার আমরা পড়ছি, সো এটা এখানে লাগবে না। জাস্ট দেখো দুইটি চলকের প্রচুরক সহ পরিচয় সহ প্রচুরক নির্ণয় সূত্রটি লিখো। তো প্রচুরক নির্ণয় সূত্র আমরা নতুন ভাবে দেখি, মধ্যক নির্ণয় এটা এখানে ভুল করছে, একটু আগে ভাইয়া ওইটা দেখাই দিছি, ওইটা দেখবা। এখানে দেখো প্রচুরক, প্রচুরক জিনিসটা এই যে দেখো l+f1/f1+f2 × h, এটা তো তোমরা সবাই জানো, এটা কি আমার শেখানোর কথা হয়? তুমি এই 2টা বছর পরে আসছে, তার মানে সূত্রগুলা দেখো ঘুরে ফিরে কোনগুলো আসে একটু ভালো মতো শিখে নাও। তার মানে প্রচুরকের সূত্র এটা। এখন প্রচুরকের জাস্ট তুমি তারিফ দিবা, পরিচয় দিবা। l মানে কি? প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। f1 মানে কি? প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য। বুঝতে পারছো? দুইটা শ্রেণী থাকবে না, দুইটা শ্রেণী, ওই শ্রেণী এবং ওই শ্রেণীর মধ্যে মানে যতটা আছে মান ওইটার বিয়োগ দিবা, বিয়োগফল পার্থক্য হবে এটা। এবং f2 প্রচুরক শ্রেণী এবং পরবর্তী শ্রেণীর, এটা হচ্ছে পূর্ববর্তী শ্রেণী, এটা হচ্ছে পরবর্তী শ্রেণী গণসংখ্যা পার্থক্য। এটা আমরা মানে একদম হাতে কলমে আজকে সিকিউ যে সময় করবো, সৃজনশীল পার্ট যখন করবো, এমসিকিউ যখন করবো, তখন আমরা দেখবো। এরপর এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, মানে কত দরে শ্রেণী ব্যবধান হচ্ছে, 10 দরে নাকি 5 দরে, এইটা। সো এখন বলো প্রচুরক বুঝতে পারছো কিনা? তার মানে এটা কোন মাদ্রাসা? আছে মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রশ্ন। বুঝতে পারছো? তোমরা অনেকেই তো এই মাদ্রাসাগুলো থেকে আসো, তার মানে তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। দেখো আর এখানে বলছে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়, তো মধ্যক নির্ণয় সূত্র ওই যে l+n/2 - fc × h/fm, ওইটাই দিয়ে দিবা, শেষ। আর এখানে বলছে দুইটি চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয় সূত্র, এখানে প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে এটা, সুতরাং এটার বিবরণ এখানে দেওয়া আছে। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। এটা তো ভাইয়া বেসিক পার্ট, তোমার অবশ্যই জানার কথা, বুঝছো? আচ্ছা, এখন আসো দেখো তো, এই যে দেখো আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখন তোমাকে প্রশ্নটা কিন্তু তারা একটু ঘুরে করতে পারে, কিরকম জানো? যে দেখো এইটা কোন মাদ্রাসার প্রশ্ন? নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রশ্ন। দেখো এইটা কি করছে, আমাকে বলছে 2, 7, 9, 11, 12 সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটা। মানে আমাকে জাস্ট সংখ্যা দিয়ে দিছে প্রচুরক নির্ণয়, মানে 2, 7, 9, 11 বার। দেখো তো এখানের মধ্যে কি এইগুলা কি একাধিকবার আছে? মানে কোনটা কি একাধিকবার আছে? মনে রাখবা প্রত্যেকটার সাথে আমি একটা টেকনিক বলতেছি, যে যদি মনে রাখবা যে যদি এইগুলো আছে না, এই মানগুলা যদি জাস্ট সংখ্যা হিসাবে দিয়ে দেয় 2, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 100, 200, 300, 400, মানে জাস্ট এরকম সংখ্যা লিখে লিখে দিয়ে দিছে,
এখন ওইগুলোর মধ্যে যেগুলো একাধিকবার ওইগুলাই প্রচুরক, বুঝতে পারছো? কিন্তু এখানে কোনটা একাধিকবার আছে নাই, সুতরাং এখানে সমাধান প্রচুরক নাই। বুঝতে পারছো? দেখো তোমাকে এসকিউর কিভাবে করছে, সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটা, এখানে একাধিক মান নাই, সুতরাং প্রচুরক নাই। যদি এখানে 11 দুইবার থাকতো আমি বলতাম 11 এখানে প্রচুরক। বুঝতে পারছো? যদি এখানে 12 দুইবার থাকতো আমি 12 বলতাম প্রচুরক। আচ্ছা এখন আসো, আমি বললাম যে 12 এখানে দুইবার, 11 এখানে দুইবার, তখন তুমি কি বলতা? ঠিক আছে না, মানে 11 11 12 12 এরকম আছে, তখন তুমি কি বলতা যে প্রচুরক শ্রেণী কোনটা হবে, 11 হবে নয়তো 12 হবে, দুইটা থেকে যে কোনো একটা। আচ্ছা এখন আসো, তোমাকে দেখলা 11 11 দুইবার আছে, আর 12 12 12 তিনবার আছে, তাহলে বলো প্রচুরক শ্রেণী কোনটা? 12, কারণ 12তে সবচেয়ে বেশি আছে। ভাইয়া এগুলো টেকনিক, এগুলো তুমি জাস্ট জানো, এগুলো তোমার কোনো ভয় পাওয়ার দরকার নাই। ভাইয়া যথেষ্ট সলভ করাবো, আজকে আমি সন্ধ্যার পরেও তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো, সিকিউতেও দেখাই দিব, সুতরাং জাস্ট একটু ফোকাস করো, এগুলো তো একদম ইজি ব্যাপার। এগুলো যদি অন্তত বুঝো, রিয়াদ ভাইয়া বুঝি নাই তাহলে কেমনে হবে ভাইয়া বলো? সো একটু দেখো, এরপর দেখো ওই মাদ্রাসারই আরেকটা প্রশ্ন আসছে, দেখো 11 10 9 8 6 11 12 7 13 14 5 বলছে মধ্যক কোনটা। আচ্ছা এখন তুমি আগে আমাকে বলো যে মধ্যক যে বলছে বের করার জন্য আগে আমাকে দেখতে হবে এটা কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত। কি বলছি, আগে আমাকে এটা দেখতে হবে এটা কি বিন্যস্ত নাকি এটা অবিন্যস্ত। ভাইয়া বলো তো এটা বিন্যস্ত নাকি অবিন্যস্ত? তুমি বলতে হবে অবিন্যস্ত, কারণ কি যা সংখ্যা দিয়ে দিছে। আর বিন্যস্ত কিভাবে হইতো, যদি বলতো 10 থেকে 15 16 থেকে 20 এবার 21 থেকে 25 যদি এইরকম হইতো আমি বলতাম বিন্যস্ত। ওইটার ক্ষেত্রে হচ্ছে L+N/2 - FC/H/FM, ওই সূত্রটা আমি আবারও বলতেছি। আর এটা হচ্ছে কি অবিন্যস্ত, যেহেতু অবিন্যস্ত কিভাবে বুঝলাম অবিন্যস্ত, জাস্ট সংখ্যাগুলো দিয়ে দিছে আমাকে, মানে কোনো ধরনের কোনো ধারাবাহিক নাই, জাস্ট একটা দিয়ে দিছে। তো এই উপাত্তর আগে মানগুলো সাজায় রাখবো, তো সাজায় লিখার ক্ষেত্রে আগে ছোট থেকে বড় লিখবো, 5 6 7 8 9 10 11 12 13 14, আগে এগুলোকে সাজায় লিখলাম। এখন আমাকে দেখতে হবে এখানে আগে একটু গণ, দেখো জোড় নাকি বেজুর, এগুলোকে জোড় নাকি বেজুর। দেখো 10 9 8, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10। তার মানে ভাইয়া এই যে জোড় সংখ্যকের ক্ষেত্রে আমরা একটু আগে তোমাদেরকে বলছিলাম, দেখো যে ভাইয়া যে n সংখ্যক জোড় সংখ্যার মধ্যক, এই যে দেখো জোড় সংখ্যার মধ্যকের ক্ষেত্রে এই যে এই সূত্রটা দেখছো, তার মানে বলছিলাম না এটা আসবে একটু পরে, এই যে দেখো, তার মানে এইটা থেকে আমরা সূত্র থেকে পাই যে n যদি জোড় সংখ্যক হয় তাহলে জোড় সংখ্যকের ক্ষেত্রে কি হবে, এই যে এই সূত্রটা আমি আগে লিখলাম। সূত্রটা লিখার পরে এখন কি করবা, এখন হচ্ছে এই যে উপাত্ত সমূহ তুমি আগে সর্বোচ্চ মানের দিকে তুমি সাজাইছো না, 5 6 7 8 9 10 11 12 13 14, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো তো ভাইয়া 1 2 3 4 5, 1 2 3 4। আচ্ছা এখন বলছে n/2 তম প্লাস n/2 1। এখন n মানে কি, n মানে হচ্ছে যত সংখ্যক, কি বলছি বর্ণনা রাখবা, যত সংখ্যক মানে কি এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে কয়টা সংখ্যা, 10টা সংখ্যা, এর জন্য n এর মান এখানে 10 বসছে। বুঝতে পারছো? মানে এই সূত্রটা তাফসীর জেনে নাও, এই সূত্রটা তাফসীর জানলে তুমি যে কোনো মান করতে পারবা। সূত্রটা তাফসীর এটাই, মধ্যকের সূত্র এটা পাইলাম আমি কি এই মানের জন্য। ওকে এখন এই n এর জায়গায় কি বসাবো, যদি এখানে গণে দেখতাম আমি 20 আমি বসাইতাম 20, যদি দেখতাম 100 আমি বসতাম 100। ভাইয়া এই 10টা আমি এই 10 বসাইছি না, ওই এক থাবা মারমু আমি, এই 10 কি আমি এখানে 10 বসাইছি না, এটা অনেকেই ভুল করবা, এই 10টা একটা মান ভাই এখানে ধরে দেওয়া। এই n মানে হচ্ছে এখানে কয়টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10, ওই গণে 10টা পাইছি এই জন্য 10 পাইছি। তো 10/2 2 আগে থেকেই দেওয়া, তম প্লাস n/2 প্লাস 1, তো 10/2 প্লাস 1/2, এখন হিসাব করো, সুতরাং 9.5 শেষ। বুঝতে পারছো? মানে উত্তর এটাই উত্তর। এই দেখো 2 5 10 না, তো এখানে লিখলাম 5। ওকে 2 10 কত, 2 5 কত 10, এই 5 আর 1 কত 6, এই যে 6, পঞ্চম প্লাস ষষ্ঠ বাই 2। এখন 5 আর 6 কত, দেখো এখানে পঞ্চম আর ষষ্ঠ, এই পঞ্চম আর ষষ্ঠের ঘরে কোনটা আছে, এখানে যাবা 1 2 3 4 5, এই পঞ্চমের ঘরে কি আছে 9 আছে, এই 9 বসাইলাম, ষষ্ঠের ঘরে কি আছে 10 আছে, এই 10টা এখন বসাবা বাই 2, শেষ উত্তর। বুঝতে পারছো? আবার বলতেছি, দেখো এখানে কয়েকটা স্টেপ আছে, ধাপ আছে, বুঝতে পারছো? দেখো তোমাকে এইরকম মান দিয়ে বলবে উপাত্ত সময় মধ্য কোনটা, তো তুমি আগে মানগুলোকে সাজায় লিখলা এবং বুঝলা যে রিয়াদ ভাই শিখাই দিছে যদি এরকম থাকে অবিন্যস্ত। ওকে তার মানে মধ্যক নির্ণয় সূত্র কোনটা, মধ্যক নির্ণয় সূত্র এটা। ওকে পাইলাম।
এখন এখানে কয়টা মান আছে? 10টা মান। আমি লিখবো 10/2 তম প্লাস 10/2 প্লাস 1 তম বাই 2। সূত্র আছে যেরকম এরকম, জাস্ট n এর জায়গায় 10 বসাইছি, শেষ। ওকে, এখন 2/10 মানে 5, 2/10 মানে 5 আর যোগ 1 6। এখন দেখবো পঞ্চম গড়ের মান কত। পঞ্চম গড়ের মান কত? 9, বসাইলাম 9। ষষ্ঠ গড়ের মান কত? এই যে দেখো আমি তো ষষ্ঠ পাইছি না, যে 2 5 10 আর 1 5 আর 1 6, ষষ্ঠ গড়। এই ষষ্ঠ গড়ের মান কত? 10। ষষ্ঠ গড়ের মান পাইলে 10। এই দুটো দিয়ে ভাগ করে 9.5, এটা হচ্ছে উত্তম উত্তর। বুঝতে পারছো? আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তার মানে তোমার কোনো কিছু মিস যাবে না, জাস্ট একটু করো। এটা কোন মাদ্রাসা আসছে? নাজমুল হক মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। এখন দেখো আরেকটা প্রশ্ন। এখানে বলছে নিচে একটা ক্রমযোজিত নিবেশন সারণী দেওয়া আছে। দেখছো, দেখো একদম দিয়ে দিছে, মানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত তোমার জন্য একদম ফিক্সড করে দিয়ে দিছে। বলছে মধ্যক শ্রেণী 35 থেকে 39। ওকে, 35 থেকে 39, এই যে এই ঘরটা, তার মানে ফোকাসটা এই ঘরে, আগে তাকায় ফেলবা, ফোকাসটা এই ঘরে। এই ঘর হলে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এখন আমাকে বলো এই মধ্যক নির্ণয় সূত্র কোনটা হবে? বিন্যস্ত নাকি অবিন্যস্ত? এটা হবে বিন্যস্ত। কারণ কি? কারণ এখানে একটা মান দিয়ে দিছে, মান দিয়ে দিছে, মান দিয়ে দিছে। বুঝতে পারছো? আর এই মান দিয়ে দিছে বলেই আমি সূত্রটা এখানে এইটা প্রয়োগ করছি। আর নয়তো আমি কি লিখতাম? ওই n/2 তম পদ এইটা লিখতাম আমি। তার মানে এখানে আমার এটাই বুঝতেছো, এল মানে নিম্ন সীমা 35, n/2। n মানে কি? n মানে হচ্ছে n। এখন অনেকে বলবো রিয়াদ ভাই আমি n কোথায় পাবো? ভাইয়া এখানে nটা পাবা কোথায়? আচ্ছা একটু দেখো। ওকে, এখন তোমরা বলবো ভাই এন কোথায় পাবা? দেখো এনটা নিবা হচ্ছে এই যে ক্রমযোজিত গণসংখ্যা তারা দিয়ে দিবে না, বা তোমাকে বের করতে হবে ওই ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ গণসংখ্যা কত? 26 না? 26 না? 26, ওই 26টা ওইখানে হবে এন। বুঝতে পারছো? এন ইকুয়াল টু 26 হবে। বুঝতে পারছো? এর জন্য তারা ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে দিছে। তো এর জন্য দেখো আমি এখানের মধ্যে লিখলাম এন এর মান 26 2 2। আর এফসি কত? 11। বুঝতেছো? এফসি 11 আমি পাইলাম সরাসরি, আমি মানে সূত্র থেকে এইচ। ওকে, শ্রেণীব্যাপ্তি 5 পাইলাম, এফএম 7 পাইলাম, 7। এখানে প্রত্যেকটা মান কিন্তু আমি সারণী থেকেই পাইছি। আচ্ছা, তো এটার উত্তর সরাসরি ক্যালকুলেটর দিলে 36.43। বুঝতে পারছো? তার মানে এখন আমাকে দুইটা বিষয় কনফিউশন ভাঙবো আমার সাথে, যে আসলে মধ্যক শ্রেণী এই সূত্রটা কখন হবে আর n/2 কখন হবে। এইটা হবে তখন যখন আমাকে দিয়ে দিবে যেমন 5 থেকে 10, এর বলবে 11 থেকে 15, এর বলবে 16 থেকে 20। তার মানে কি এটা একটা শ্রেণী ব্যক্তি টাইপের দেওয়া না, যে 5 থেকে 10, 11 থেকে 15, 16, তখন আমি এই সূত্র প্রয়োগ করব। আর যদি আমাকে বলে 5 10 15 20, এটা কি কোনো শ্রেণী ব্যক্তি না? তার মানে তখন আমি যাবো ওইটাই, ওই যে একটু আগে যেটা দিয়ে করলাম n/2 তম পদ। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসে এটা কোন মাদ্রাসার প্রশ্ন? দেখলাম জামিয়া কাসিমিয়া। এখন দেখো ভাইয়া জামিয়া কাসিমিয়ার মধ্যে আরেকটা প্রশ্ন আছে। তার মানে প্রত্যেকটা মাদ্রাসা অ্যানালাইজ করলে আমরা দেখি যে দুইটা থাকবে পরিসংখ্যান থেকে তোমার এসকিউ, মনে রাখবা দুইটা থাকবে এসকিউ পরিসংখ্যান থেকে। দেখো একটি গণসংখ্যা নিবেশন সারণীর শ্রেণীব্যাপ্তি 10। দেখো তোমাকে এরকম দিতে পারে একটি গণসংখ্যা নিবেশন সারণীর শ্রেণীব্যাপ্তি 10, আনুমানিক গড় 65.5, কোন শ্রেণীর শ্রেণী মধ্যমান এত হলে ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতি 100% লিখে নাও। এই ধাপ বিচ্যুতি ফাইনাল পরীক্ষায় বোর্ড কোয়েশনে 100% পাবা। এই ধাপ বিচ্যুতি বের করার নিয়ম, মানে ধাপ বিচ্যুতিটা বের করার 100% পাবা বোর্ড পরীক্ষাতে গিয়ে। বুঝতে পারছো? তোমাকে এইরকমও দিতে পারে, বা মানগুলো একটু সাজায় বলবে ধাপ বিচ্যুতি কত, বা এমসিকিউতে চাইতে পারে। তো আগে আমি বলবো যে দেওয়া আছে, তো শ্রেণীব্যাপ্তি মানে h = 10, আনুমানিক গড় a = 65.5, ওই শ্রেণী মধ্যমানকে কি দিয়ে আমরা xi দিয়ে প্রকাশ করি 45.5। মানে এগুলো তো আমরা জানি দেওয়া আছে, এবং আমরা জাস্ট এটাকে কোনটা দ্বারা প্রকাশ করি সূত্র হিসেবে আমরা লিখলাম। এখন আমরা সব মান লিখা শেষ, আমরা লিখবো এখন কি বের করতে হবে? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি কি? ইউআই। ধাপ বিচ্যুতি কিউ দিয়ে প্রকাশ করে ইউআই দিয়ে। তো ইউআই ইকুয়াল টু আমরা কি জানি? xi মাইনাস a বাই h। এখন xi কত পাইছি? 45.5, 45.5। এর মান কত পাইছি? 65.5, 65.5। h এর মান কত পাইছি? 10, 10। বসাও ক্যালকুলেটরে, এই মানটা হবে -2 উত্তর। বুঝতে পারছো? দেখো একদম ইজি, জাস্ট এই সূত্রটা মাথায় রাখো। তার মানে আজকে থেকে আমরা কি কি সূত্র মাথায় রাখবো বলো? মধ্যকের সূত্র মানে কয়েকটা আছে দেখলাম, এটা হচ্ছে n = বেজোড় সংখ্যক, n = জোড় সংখ্যক, এরপর হচ্ছে শ্রেণী বিন্যস্ত, অবিন্যস্ত, আবার হচ্ছে ধাপ বিচ্যুতি, প্রচুরক, এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমাকে আরেকটা জিনিস, এখন বলছে না ধাপ বিচ্যুতি,
এখন তোমাকে দেখো, একটা আগে বলছিলাম না যে তোমাকে আগে 5, 10, 15, 16 মানে এই টাইপের দিয়ে বলছিল না গড় বের করো, তখন আমি কি করছিলাম 1, 2, 3, 4 বসে 2 দিয়ে ভাগ করে আমি হয়ে গেছে, শেষ না? 2 দিয়ে না, মানে এখানে 5, 10, 15, 16 মানে আগে আমি যোগ করছিলাম যে 5, 10, 15, 16 যোগ করার পরে আমি কি করছি 1, 2, 3, 4 চারটা মান আছে 4 দিয়ে ভাগ করছি, শেষ হয়ে গেছে, গড় হয়ে গেছে। কিন্তু এখন আরেকটা টাইপের গড় চাইতে পারে যে দেখো জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসায় আসছে চট্টগ্রামে যে 1 থেকে 19 পর্যন্ত আগে মৌলিক সংখ্যা বের করো, এরপরে গড় নির্ণয় করো, মানে আগে বের করার জন্য বলছে। তার মানে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো বাবা বলো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যায় না, শেষ, এক কথায় যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো, যেমন 2কে অন্য জীবনে অন্য কোনো কিছু দিয়ে 2 পাবা, দেখো যদি মিলাতে পারো তাহলে তোমাকে আমি 1 কোটি টাকা দিব। 3কে কি 3 ছাড়া আর অন্য কিছু কি দিয়ে পাবা? আমি যদি বলি 4 কে 3, মারমো একটা থাবা। এই 3 কি 3 ছাড়া পাবা? 5কে 5 ছাড়া পাবা? 7কে 7 ছাড়া পাবা? 11কে 11 ছাড়া পাবা? 13কে 13 ছাড়া পাবা? 17কে 17 পাবা? 19কে 19 ছাড়া পাবা? না, পাবা না। তার মানে এই 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলা। তোমরা একটা কাজ করবা, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করবা, আজকে খাতার মধ্যে লিখবা 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করে টাটা মুখস্থ করবা, এগুলো পরীক্ষা কাজে লাগবে। এইরকম দিয়ে দিতে পারে যে এখানে 19 পর্যন্ত বলতে পারে, 1 থেকে 19 30 পর্যন্ত বলতে পারে, মানে সর্বোচ্চ 30, এত বেশি দিবে না, 40-50 পর্যন্ত দিবে না, সর্বোচ্চ 1 থেকে 30 দিবে। তার মানে আমরা জানি এইরকম স্বাভাবিক যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলোর গড় বের করার নিয়ম, মানে এই যে গড় ইকুয়াল টু এই স্বাভাবিক সংখ্যাগুলোর গড় নিয়ম বের করার, ওই যে একটু আগে দেখাইলাম। এখন কি করবো, সংখ্যাগুলোর সমষ্টি 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19, আগে সবগুলো লিখলাম। মোট সংখ্যা কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা আছে। এই 8 দিয়ে ভাগ করলাম, উত্তর অ্যান্সার, শেষ। বুঝতে পারছো? আশা করছি ইনশাল্লাহ ক্লিয়ার। বুঝতে পারছো? আচ্ছা, দেখো কত ধরনের চাইবা তোমাকে, আজকে ভাইয়া একদম খাওয়াই দিব, তুমি জাস্ট করবা ইনশাল্লাহ। তুমি কোনো জায়গায় আটকাবা না, একবারে কমন পাবা, ফাইনালে গিয়ে পর্যন্ত কমন পাবা। দেখবা আমি ফাইনালেও এগুলো থেকে রিভিউ দিব যে দেখো রিয়াদ ভাইয়ের এই ক্লাস থেকে। দেখো L = 55, F = 5, F2 = 7, H = ওরে বাপরে, এখান থেকে একদম সুজা করে দিছে বেটা, একদম ইজি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসায় আসছে, এটা চট্টগ্রাম। দেখছো আগে একটা পাইছি, এখন আরেকটা পাইছি, মানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা যেটা। দেখো L = 55, F1 = 5, F2 = 7, H আমার আর দরকার কি, প্রচুরক জাস্ট এই সূত্রটা বসাও, মানটা বসাও, উত্তরটা বের করো, শেষ। দেখছো মানে কতটা ইজি। এখন বলো আর কোনো প্রবলেম হবে? এখন যদি তোমাকে দৌড়ের উপর রাখবো আসবা, দৌড়ের উপর থাকবা। দেখো বর্ণাসহ প্রচুরক সূত্র, বাইদুল শরীফ কামিল মাদ্রাসা বর্ণাসহ প্রচুরক নির্ণয় সূত্র। ওকে, বাই রিয়াদ ভাই একটু আগে দেখাইছে L + F1/F1 + F2 × H। ওকে, L মানে প্রচুরক ছিল নিম্ন সীমা, F1 মানে হচ্ছে এইটা, F2 মানে হচ্ছে এইটা, H মানে হচ্ছে এটা, শেষ হয়ে গেছে। এখন আসো দেখো বাইদুল শরীফ আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রামের প্রশ্ন আরেকটা। 14, 4, 19, 3, 17, 9, 16, 19, 22, 27, 1, 31, 29, 42, 43, 44, দুনিয়ার যা কিছু দিয়ে উপাত্তগুলোর পরিসর নির্ণয় কর। এইটা হচ্ছে নতুন একটা হিসাব। পরিসরের সূত্রটা মাথায় রাখবা, পরিসর। এই পরিসরের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1, শেষ। সর্বোচ্চ মান কত ভাইয়া? ও ভাইয়া ভালো আছো? দেখো এই সর্বোচ্চ মান কত? 31, সর্বোচ্চ মান 31 বসাইলাম, মাইনাস সর্বনিম্ন মান কত আছে ভাইয়া? 1, এই 1টা এখানে বসাইলাম, বুঝছো? +1 = 31, উত্তর, শেষ। আর কিভাবে সহজ করবো? এরপর যদি SQ 2টা থাকবে, ওই 2টা থেকে যদি 2টা না পারো মাইর দিব, তোমার বাসায় এসে বিরিয়ানি খেয়ে যাবো আমি পরীক্ষার দিন, যদি না পারো। আর পারলে আসবো না। দেখো 47, 38, 27, 22, 20, 42, 19, 30 এর মধ্যক নির্ণয় করো। আবার আসছে অন্য। এখন দেখো আমি এখন দেখবো আগে এইটা কি দিছে বলো, বস বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। এটা কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত? মধ্যক আসলেই মনে করবা এটা কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত, বলো এটা বিন্যস্ত না অবিন্যস্ত? অবিন্যস্ত হলে আগে দেখতে হবে জোর নাকি বেজুর। জোর হলে জোরের সূত্র, বেজুর হলে বেজুরের সূত্র। এখন আমি দেখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি সাজাইয়া পাইলাম যে n = 8। এখানে কয়টা মান আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা মান পাইছি। তো 8টা মান জোড় সংখ্যা না? তো 8টা মান জোড় সংখ্যা হওয়ার কারণে আমি এখানে মধ্যকের সূত্র বসাইলাম এইটা, কারণ জোড় সংখ্যার জন্য এইটা। ওকে, তো এইটা জোড় সংখ্যার জন্য এখন হলে 8টা না? তো আমরা পড়ছিলাম না n/2 তম পদ, তো n এর মান কত? ওই যে 8টা, ওই 8 বসাইলাম। n এর মান কত? ওই 8 না, ওই 8 বসাইলাম, যা সূত্র। এখানে কত? 2/8 মানে 4 তম পদ, 2/8 + 1 মানে কি 5 তম পদ, /2 এখন 4 তম পদ আছে 27, 5 তম পদ কত? 30। এই যে দেখ, তোদেরকে আবার না দেখাইলে বলবি রিয়াদ ভাই চলে গেছে। 1, 2, 3, 4, 4 তম পদ 27, 5 তম পদ 30, 27 আর 30, দেখছস? এই যে দেখ এখানে আমি বসালাম 27 আর 30/2 = উত্তর, শেষ।
আর কিভাবে বলবো বল? দৌড়ের উপর থাকবা? ওকে, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা, নূর বিন নাজির তোমাদের কোয়েশ্চন আমি দেখতেছি তুমি কিন্তু ক্লাস করতেছো। দেখো চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা, দেখো 19, 21, 26, 13, 11, 17, X29, এই বেটাটাকে ধরো, এক্স কে ধরো। এইটা হচ্ছে সকল কাজের ঘাটতি, সকল কাজের কাজী। দেখো এখন আমি দেখো তোমাদেরকে এখন একটু দেখাই, এই এখন বলো এই এক্স এর মান কিভাবে বের করবা। তোমাদেরকে কঠিন প্রশ্ন করবে এই রকম, দেখো 19, 11, 26, 13, 11, 27, 29 যদি এক্স না দিত, বলতো গড় বের করো বা এইটা বের করো, তখন কিন্তু আমরা সহজে বের করলাম। এখন বলছে যে ওমা যে এই মানগুলো দেওয়ার পরে বলছে গড় যদি এত হয়, মানে সে আগে বের করে ফেলছে গড় 16.5, এটা গড় আগে বের করে ফেলছে। এখন বলছে এক্স এর মান কত। দেখছো মানে কোয়েশনটা কি রকম করবে তোমাকে। তার মানে তুমি জাস্ট এই জিনিসটা মাথা রাখবা, আমরা যে সূত্রটা জানি ওই সূত্রটা বসাবো। সূত্র কি জানি ভাইয়া? সূত্র জানি যে গড় ইকুয়াল টু, আগে সব সংখ্যাকে প্লাস করতে হয়, যে কি সব সংখ্যাকে প্লাস করো, তাইলে 19, 21, 26, 13, 11, 27, X29 সবগুলোকে আমি প্লাস করলাম। কয়টা মান আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মানকে আছে, এর জন্য এই 8 দ্বারা আমি ভাগ করলাম। আর গড় তারা দিয়েই দিছে 16.5, গড়ের জায়গায় বসানো 16.5। বুঝতে পারছো? ওকে ভাইয়া, বুঝলে বুঝবাতা, না বুঝলে তেইশাতা। দেখো এখন এইটা আছে এইদিকে ভাগ আকারে, বাবা বলো তো এখানে এইটা আছে ভাগ আকারে, এখন ওই পাশে গেলে কোন আকারে হবে? গুণ আকারে যাবে। ওকে, গুণ আকারে নিলাম। এখন এই মানগুলা যোগ করে কি পাইলাম? 146, 146 এই প্লাস এক্স। এখন এক্স এর তো কোনো মান জানা নাই, আমার তো মান বের করতে হবে, এর জন্য প্লাস এক্স, মানে 146 প্লাস এক্স। এই প্লাস এক্সটা আমি অন্য কোথাও থেকে আনি নাই, এটা হচ্ছে এই যোগ করে এইগুলোর মান পাইছে 146 প্লাস এক্স আছে, এর জন্য আমি প্লাস এক্স দিলাম। এখন দেখো বাবা, এই 16 ইন্টু 5 ইন্টু 8 এটার মান হচ্ছে 132 ইকুয়াল টু 146 প্লাস এক্স প্লাস এক্স। এখন বলো তো এক্স এর মান কত হবে? 146 মানে 132 মানে 146 মাইনাস 15, এটা হচ্ছে উত্তর। এতটুকু তো করতে পারবা? ওকে, এতটুকু যদি না করতে পারো চলো আমি করাই দিই। ওকে, এই পাশে আছে না এক্স এর, তার মানে 132 এইরকম লিখবা না? ওকে, 132 লিখলা। এখন দেখো এই 146 এইদিকে প্লাস আকারে আছে, ওইদিকে আসলে মাইনাস আকারে, মাইনাস 140 ইকুয়াল টু এক্স। তো এই এক্সটাকে এখন আমি লিখতে পারি না, এক্স ইকুয়াল টু 132 মাইনাস 146 লিখতে পারি কিনা? ওই জিনিসটাই এখানে এনে লিখছে, মানে এক্সটাকে এই দিকে জাস্ট আনছে, সাইড চেঞ্জ করে নাই, শুধু সরাসরি নিয়ে আসছে, এই জন্য -15 উত্তর। বুঝতে পারছো? আর কিভাবে বুঝাবো বলো তোমাদেরকে? বুঝতে পারছো? তার মানে গড়েরও কয়েকটা টাইপ পাইছো, মধ্যকেরও কয়েকটা টাইপ পাইছো, প্রচুরকের কয়েকটা টাইপ পাইছো। আর কয়টা টাইপ দেখবা? চলো, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার আরেকটা প্রশ্ন। উপাত্তের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 27, পরিসর আছে 63, বলছে সর্বোচ্চ সংখ্যা। ধর বেটা, একদম ইজি। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মানে সর্বোচ্চ, শুধু মান বসাবি বেটা। পরিসর দেওয়া আছে 63, বসা 63, সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে। ওকে, রাখ। মাইনাস সর্বনিম্ন সংখ্যা দেওয়া 27, ওকে 27 +1 সূত্র +1। ওকে, এখন দেখ ভাই 63 ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা -26, কারণ 27 থেকে +1 মানে কত? -27 +1, ওই মাইট দিব, -27 +1 কত? -26। ওকে, -26। ওকে, -26, কারণ বড়টা সংখ্যা আগে মাইনাস আছে, এর জন্য মাইনাস। ওকে, -26। আচ্ছা, সর্বোচ্চ সংখ্যা -26। এখন সর্বোচ্চ সংখ্যা কত হবে? সর্বোচ্চ সংখ্যা হবে এই যে দেখো, এই 26টাকে যখন এই পাশে নিয়ে আসবো তখন 63 + 26 89, অ্যান্সার হচ্ছে 89। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, দেখো আবার বলতেছি, উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 27, পরিসর 63 হলে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করো। তার মানে আমরা সূত্র জানি না, পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা +1। তো এখান থেকে পরিসর কত দেওয়া আছে? 63 ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে 27 +1 ওকে, বসালাম 63 সর্বোচ্চ সংখ্যা -27 +1 কত হয়? 26। আর এই 26টা এইদিকে আছে মাইনাস আকারে, ওই পাশে নিব প্লাস আকারে, তো প্লাস আকারে গেলে 63 + 26 উত্তর 89। এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা 89। বুঝছো? ওকে, আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। চলো, আজকে ছাড় দিব না, তোমাদেরকে পড়াবো। দেখো এখন আছে দারুল উলুম কামিল মাদ্রাসা অনার্স, মানে দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রামের বিখ্যাত প্রতিষ্ঠান, দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রামের উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। দেখো আবার বলতেছে, কি এক প্রশ্ন, আমার ভালো লাগতেছে না ভাই, আর একটাই টাইপের। তোদের ভালো লাগতেছে ভাই? কি বলেন রিয়াদ ভাই, বারবার একই প্রশ্ন, এগুলাই কি বোর্ডে আসবে ভাই? এগুলাই বোর্ডে আসবে ভাই,
তুমি তো এতদিন জানতা না, এখন দেখো রিয়াদ ভাইয়ের সাথে জাস্ট এরকম এক একটা ক্লাস করবা। এই 17 নম্বর অধ্যায় যেরকম সহজ করতেছি, প্রত্যেকটা চ্যাপ্টার ভাইয়া সহজ করে দিব। বৃত্ত বলো, সম্পাদ্য বলো, ত্রিকোণমিতি বলো, ইনশাল্লাহ। দেখো উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। কি প্রশ্ন আগে বলো, এটাকে বিন্যস্ত নাকি অবিন্যস্ত? অবিন্যস্ত, কারণ কি জাস্ট মান দেওয়া আছে। ওকে, আগে আমি সাজাইছি, তো আগে সাজাবা। সাজানোর পরে এখন বলছে দেখো কয়টা মান আগে দেখবা, 1 2 3 4 5 6 7 8টা মান। তো 8টা মান এখানে জোড়, তো জোড় সংখ্যার জন্য আমরা জানি সূত্র এটা। ওকে, তো 8 যেহেতু n এর মান, তার মানে n = 8, 2/8 মানে 4তম পদ। বুঝতে পারছো? এখানে 3 না, এখানে ও হবে, ও 8/2 + 1তম পদের সমষ্টি। 8/2 + 1 মানে কত? 5তম পদ। তার মানে 4তম পদ কত আছে? 1 2 3 4 18, 4তম পদ আছে 18, 4তম পদ বসানো 18। এখন হচ্ছে 5তম পদ কত? 5তম পদ হচ্ছে দেখো 22, সুতরাং 22, 18 + 22/2 32/2, আনসার 16। বুঝতে পারছো? আর কিভাবে বলবো আল্লাহ। আচ্ছা দেখো আবার দিছে, মানে কি এক অবস্থা ভাই, মধ্যক শেষই হচ্ছে না। L = এটা, N/, এটা, F = FM মানে দুনিয়া সব দিয়ে দিছে, যে বর এটা, কোনে এটা, জামাই এটা, শ্বশুর এটা, শাশুড় এটা, সব দিয়ে দিছে। এখন তোমাকে পরিবার নির্ণয় করতে হবে। তো তুমি বুঝতেই পারতেছো সবাইকে দেখে কি হবে। মধ্যক হচ্ছে এটা, L + N/2 - H × FM এটা শেষ। বুঝতে পারছো? এখন আশা করছি ইনশাল্লাহ ক্লিয়ার, কারণ মধ্যক যেহেতু সব মান দিয়েই দিছে আমার, এটা আমি বুঝতেছি এখানে কোন সূত্র হবে, L + N/2 - FC × H/FM, এটাই আর কি, আর কিছু না। এখন আসো নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার, দেখো অনেক সেরা একটা প্রতিষ্ঠান, নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার। দেখো একটা শ্রেণীর মধ্যমান হচ্ছে এত, উচ্চসীমা হচ্ছে অত, ওই শ্রেণীর নিম্নসীমা কত? আবার বলতেছে, মানে শুধু রাগটা তুলে ফেলে। আমরা জানি কি ভাইয়া, বলছিলাম ফার্স্ট দেখো 2 নাম্বার কোয়েশনে আমি এটা সলভ করাইছি, যে যখনই কোন আমরা জানি মধ্যমান = নিম্নসীমা প্লাস উচ্চসীমা বাই 2, ভাই শ্রেণীতে নিয়ে লেখা লাগবে না, বলবি মধ্যমান = নিম্নসীমা প্লাস উচ্চসীমা বাই 2। আমাকে কি চাইছে এখানে? মধ্যমান দিয়ে দিছে, উচ্চসীমা দিয়ে দিছে, বাই টু বের করতে হবে। কি নিম্ন সীমাটা আমাকে বের করতে হবে। তো নিম্ন সীমাটা বের করার জন্য আমি আগে বসাইলাম, বসানোর পরে এই 2টা এই দিকে আছে ভাগ আকারে। বাবা এই 2টা ভাগ আকারে আছে, এই দিকে গেলে কি হবে? গুণ আকারে। 2 × 62 × 5 কত হয়? 125 = শ্রেণীর নিম্ন সীমা প্লাস 65, শ্রেণীর নিম্ন সীমা প্লাস 65। ভাইয়া দেখো কি ভাইয়া বলো, শ্রেণীর নিম্ন সীমা 125, আর 65টা এদিকে আছে প্লাস আকারে, ওই দিকে গেলে কি হবে? মাইনাস আকারে। 125 - 65, উত্তর হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা = 60। বুঝতে পারছো? আচ্ছা দেখো কোন গণসংখ্যা নিবেশনের প্রচুরক এত, L এত, F1 এত, F2 হলে শ্রেণী ব্যবধান কত? তার মানে আমাকে আরো সহজ করো, তার মানে আমাকে কি বের করতে হবে? শুধু শ্রেণী ব্যবধানটা বের করতে হবে। তার মানে আমরা দেখতেছি যে এটা প্রচুরকের সূত্র থেকে আসছে, কারণ বলে দিছে প্রচুরক। তার মানে প্রচুরকের সূত্র জানি, L + F1/F1 + F2 × H। তার মানে ভাইয়া প্রচুরক কত? 49.75 না, মানে আমরা বলবো 49.75, এরকম সংখ্যায় বলতে হবে দশমিকের পরের এগুলা। তো L কত? 48, কত L কত? 48। দেখো এরপরে কত? F1 কত? F1 হচ্ছে 7, F1 কত? 7, F2 কত? 17 × H থাকবে। বুঝতে পারছো? ওকে, এখন দেখো 49.75, এখন দেখো ভাইয়া এই যে দেখো এই জিনিসটাকে জাস্ট আমরা ক্যালকুলেট করছি, এই 17 আর 7 কত বলো আগে। ওকে 17 আর 7 কত? 17 আর 7 ঠিক আছে তো 24 না? 17 আর 7 24, এটাই আর কি। আচ্ছা দাঁড়াও আমি ক্যালকুলেটরটা একটু বের করি, ক্যালকুলেটরটা এখানে একটু দরকার আছে আমার, তাহলে আমারও একটা জিনিস বুঝে যাবো। তোমরা একটু লাইনে থাকো, আমি একটা হিসাব করতেছি একটা আলাদা, আমি দেখি তোমাদের আরেকটা নিয়মে বোঝানো যায় কিনা, একটু ওয়েট। তার মানে এখানে কি দেওয়া আছে? 7 × 48, ওকে, 7 + 17 = 24। তোমার খাওয়া দাওয়া করছো? আচ্ছা না, এটাকে এরকমই করলে ভালো।
আচ্ছা দেখো আমি যেটা বলতে চাইছিলাম, তার মানে প্রচুরক আছে এই মানটা দেওয়া, এখানে তো আমি হুবহু মানটা বসেছি। তো এরপরে কিভাবে করছি আমরা, জাস্ট এটা তো বুঝতেই পারতেছো, এটা বলে দেওয়া লাগবে। দেখো 49.75 এটা হয়েছে 7 আর 17 কত 24, এখন 7 ইন্টু এইচ, তার মানে এটা গুণ আকারে আছে 7h, ওকে। আর 7 ইন্টু 17 কত 24, এই 24 দিয়ে যদি 48কে গুণ দাও 1152 হয়। তো এই জিনিসটা জাস্ট পরবর্তীতে কি করছি, উত্তর h = 6। পরে জাস্ট আমি কি করছি, এই পাশে আছে যদি আমি এইরকম করি, দেখো একটা জিনিস তোমরা একটু ভাঙবা আর কি, আমি তো এখানে তো জাস্ট মনে করো এইরকম দেওয়া আছে শর্টকাট, তোমরা একটু ভেঙে ভেঙে লিখবা আর কি, যে 24 এখানে সাথে ভাগ আকারে গেছে, পরবর্তীতে এই 24টা যদি সাইড চেঞ্জ হয়ে যায় এটার সাথে গুণ আকারে যাবে, তখন একটা মান পাবা, এরপরে এইটার সাথে দিবা, এরপরে 7h, এরপরে উত্তরটা পাবা 6। ওকে, তোমরা এটা একটু মানে ফুল ফর্ম করে নিও, এটা তো আমার দেখাতে হচ্ছে না, বুঝতে নিবা। আচ্ছা এখন দেখো এই সারণী থেকে ক্রমোদিত গণসংখ্যা সারণী তৈরি করো, আবার আসছে দেখো নোয়াখালী কারামতে কেমন, ভাই পারবি না, এখন না দেখে বল 11, 8, 12, 15, দেখো তার মানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, ক্রমোদিত গণসংখ্যা বের করতে। আমি কি বলছিলাম, এইটা জাস্ট ভুল লিখবা, পরে জাস্ট কর্নার, পরে জাস্ট কর্নার, পরে জাস্ট কর্নার। দেখো 8-এর 8, 8, 12, 20, 20, 15, 35, 35, 18, 53, উত্তর শেষ। বুঝতে পারছো? আশা করি ইনশাআল্লাহ। আমি কিন্তু আস্তে আস্তে সব দেখা দিচ্ছি, এই জিনিসটা 100%। এবার দেখো 100% এমসিকিউতে কেন্দ্রীয় পরিমাপের পরিমাপ কয়টি ও কি কি, এটা আসছে কামালে ইশকে মুস্তফা ফাজিল মাদ্রাসায় আসছে। বুঝতে পারছো? দেখো কেন্দ্রীয় পরিমাপ প্রবণতার পরিমাপ নিচের কোনটি, এইরকম আসবে তোমাদের এমসিকিউতে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি, একটা হচ্ছে গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। এটা তোমাদের ক নাম্বারে আসতে পারে, মনে রাখবা ক নাম্বারে আসতে পারে, আর এসকিউতে অবশ্যই, এমসিকিউতে অবশ্যই অবশ্যই অবশ্যই, এগুলোতে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় পরিমাপ প্রবণতার পরিমাপ কয়টি, তিনটি, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি, তিনটি, গড়, মধ্যক, প্রচুরক, গড়, মধ্যক, প্রচুরক, গড়, মধ্যক, প্রচুরক, গড়, মধ্যক, প্রচুরক। স্লোগান দাও, লে বললাম না কিছু। দেখো কোন উপাত্তের সর্বনিম্ন মান 30, পরিসর 42 হলে সর্বোচ্চ মান কত? ওরে আল্লাহ, আবার আসছে। পরিসর কি, পরিসর মানে হচ্ছে আমরা বলছি সর্বোচ্চ মান মানে সর্বনিম্ন মান, তার মানে পরিসর মান লিখলাম 42, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান কত 30, সর্বনিম্ন মান লিখলাম 30, +1 +1। এখন দেখো 42, এই +1টা যদি ওই পাশে নেই, 42 - 1, সর্বোচ্চ মান -30, সর্বোচ্চ মান -30। এখন দেখো তার মানে 42 থেকে 1 গেলে 41, এখন এই -30 থেকে যদি ওই পাশে নেই +30, তার মানে 41 + 30 = সর্বোচ্চ মান, তার মানে সর্বোচ্চ মান = 71। বুঝতে পারছো বস? বুঝছো? যদি তারপরে না বুঝো, ইনবক্স ওপেন তোমাদের জন্য, প্রশ্ন করবা। দেখো এইটা মনে হয় এইটাও ভাই এবার 100% বলতেছো রিয়াদ ভাই কয়টা আসবে প্রশ্নটা ইলে, ভাইয়া আসবে তো, আমি না আসলে বলতাম। দেখো এই জিনিসগুলো আসছে, তোমাকে বলতে পারে বিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো বা অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো। মনে রাখবা যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় সেগুলোকে বিচ্ছিন্ন চলক বলে। শেষ এক কথায় কি বলছি, যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, মানে যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় সেগুলোকে বিচ্ছিন্ন চলক বলে। এখন তোমাকে বলতে পারে এরকমও যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, বা বিচ্ছিন্ন চলকের একটা উদাহরণ দাও, বা বিচ্ছিন্ন চলকের দুইটা উদাহরণ দাও। মনে রাখবা পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এটা কি, এটা বিচ্ছিন্ন চলক। মানে কি পরীক্ষায় নাম্বার কি তোমরা এরকম পাও যে 27.3 এরকম দে, এরকম কোনো দেখছো যে কোনো সাবজেক্টে 27.3 পাইছে? পাইলে ভাই ওটা দেওয়া হয় নাই। 27.3 মানে হয় তোমাকে 28 দিবে, নয়তো 27ই রাখবে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে মূল কথা, পরীক্ষায় প্রাপ্ত নম্বর এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। জনসংখ্যামূলক উপাত্ত মানে হচ্ছে জনসংখ্যার যে পরিসর মানে পরিসংখ্যানগুলো, এগুলো কি, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, বাস্তব মানে কি, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, দশমিক হতে পারে, এর ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, মূলদ সংখ্যা 1 নম্বর অধ্যায় পড়ছো না, না পড়লে কোনো চিন্তা না, ওটা তোমাদের সিলেবাসও নাই, পড়তে হবেও না। তো দেখো বাস্তব সংখ্যা হতে পারে, সেগুলোকে বলে অবিচ্ছিন্ন চলক। যেমন বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি। যেমন আমি বলতে পারি, আমি কিন্তু উচ্চতা বলতে পারি, যেমন 5 ফিট 9 ইঞ্চ। ওকে, আমরা বলি না 5 ফিট 9 ইঞ্চ, তার মানে কি তোমার এখানে কিন্তু একটা মানে পুরোপুরি না, জাস্ট দেখো আমি জাস্ট বলছি 5 ফিট 9 ইঞ্চি বা 5 ফুট 3 ইঞ্চি, আমরা বলি না। তো তুমি বলছো 5 ফুট না, তোমাকে বলতে হবে 5 ফুট 3 ইঞ্চি, মানে ওইটাই বলতে হয়। সো এর জন্য ওইটা যেহেতু একটু ভাঙ্গাচুরামূলক, এর জন্য এটাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। বুঝতে পারছো? কনফিউশন লাগাবা না। বিচ্ছিন্ন মানে হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা, আর অবিচ্ছিন্ন মানে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, মানে সেটা হতে পারে ধনাত্মক, সেটা হতে পারে ঋণাত্মক, সেটা হতে পারে দশমিক, সেটা হতে পারে ভগ্নাংশ, সেটা হতে পারে মানে যে কোনো সংখ্যা। আচ্ছা
আবার আসছে দেখো সরকারি মুস্তাফাবিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বগুড়াতে আসছে এটা যে 45, 65, 78, 66 এরকম 12 জন আচ্ছা 12 জন ছাত্রের গাণিতিক নাম্বার মধ্যক নির্ণয় করো। তার মানে এটা বলো বিন্যস্ত না অবিন্যস্ত বলতে হবে, এটা বিন্যস্ত নাকি অবিন্যস্ত, বিন্যস্ত নাকি অবিন্যস্ত, অবিন্যস্ত। কারণ কি এটা জাস্ট সংখ্যা হিসেবে দিয়ে দিচ্ছে। এখন দেখবো আমি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তার মানে এটা জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা বলো, এটা হচ্ছে জোড় সংখ্যা। এন যেহেতু জোড় সংখ্যা তাই আমি এখানে লিখবো এই সূত্র, দেখছো আবার এই সূত্র। তার মানে এন এর মান কত 12টা, এই 12 বসাইলাম, এন এর মান কত 12টা 2/12 মানে 6তম পদ, আর 2/6 মানে 6/1 মানে 7তম পদ। এরপরে 2, এরপরে 6তম পদ কত 57, আর 7তম পদ কত 65। বলবার ইয়াদ ভাই এগুলোকে মুখস্থ না ধুত, এগুলো মুখস্থ কিভাবে দেখো 1 2 3 4 5 6 7, দেখো 7তম পদ 57, আর 6তম পদ 43, আর হচ্ছে 8তম পদ কত 52। বুঝতে পারছো? এই যে দেখো 6তম পদ 57 আর 7তম পদ 65/2 = 61। শেষ। বুঝতে পারছো? আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। এখন আমাকে বলছে দেখো মধ্যক নির্ণয় সূত্র লিখো। দেখছো কয়বার পাইছো, দেখো মধ্যক নির্ণয় সূত্র লিখো। তার মানে মধ্যক নির্ণয় সূত্র কত, মধ্যক = L + n/2 - AC × h/fm। আজকের পরে বলবা যে রিয়াদ ভাই যা করাইছে আম্মু 100% বলতে পারবা না, সবাই একটু আম্মুকে বলিও দোয়া করার জন্য, আব্বুকে বলবা দোয়া করার জন্য আমার জন্য। বুঝতে পারছো? তোমাদের মন মনে হয় খুশি হয়ে গেছে, আমার যতটুকু ধারণা খুশি হয়েছে না এখন একটু, যে ভাইয়া এখন বুঝতে পারছি যে আসলে কি কি আসবে। দেখো তুমি কয়েকটা মাদ্রাসার প্রশ্ন দেখবা, দেখো না নামাজগড় কি নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ। আচ্ছা সো দেখো এখানেও ঠিক একই রকম বলছে 253973 বলছে উপাত্তের মধ্যক নির্ণয় করো। দেখছো কয়টা পাইছো মধ্যক বলো, দেখো এখানে আগে বলো বিন্যস্ত না অবিন্যস্ত, অবিন্যস্ত। দেখবো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে n = 6, যা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার জন্য এই সূত্র। তো আমরা জানি n/2 তম পদ মানে হচ্ছে n/2, মানে n/2 মানে কত, n কত 6, তার মানে 2 3 6 3তম পদ। আর n/2 তার n এর মান কত 6, তার মানে 2 মানে 6 কে কত দিয়ে যায় 3 দিয়ে যায়, 3 আর 1 4, 4তম পদ। তো 3তম পদ কত 1 2 3, 3তম পদ 3 আর 4তম পদ 9। এই যে 3তম পদ 3 আর 4তম পদ, এখানে 9 কিভাবে হইছে, হয় নাই 4তম পদ হয় নাই, এখানে পেস লাগাই ফেলছে। দেখছো 3তম পদ কত 1 2 3, 3তম পদ তো 3, ঠিক আছে। এই যে দেখছো কি রকম পেস লাগে, দেখো বলতো এখানে পেজটা কি হয়েছে বলো, দেখো 3তম পদ লিখছে ঠিকই 1 2 3, 3তম পদ 3, ঠিক আছে। তো 4তম পদ কত 1 2 3, 4তম পদ 9, তো এখানে লিখছে 5। দেখছো তার মানে এটা 9 হবে, ঠিক করে লিখো 9 10 11 12, ওকে তার মানে হবে 6। ইনশাআল্লাহ ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে তুমি যদি জানো প্রশ্ন তুমি নিজেই বুঝতে পারবা। আবার আসছে দেখো বলছে প্রচুরক, দেখো এখন তোমাকে কোনো কিছু বলে নাই, তোমাকে যা শ্রেণী সংখ্যা দিয়ে দিছে আর গণসংখ্যা, শ্রেণী বিভক্তি দিয়েছে আর গণসংখ্যা দিয়ে দিছে। তোমাকে বলছে কি, তোমাকে বলছে হচ্ছে প্রচুরক নির্ণয় করার জন্য। তো এখানে গণসংখ্যা সর্বাধিক আছে দেখতে হবে কোনটায়, এই গণসংখ্যা সর্বাধিক আছে কোনটায় 18তে। এখন মনে করবা এই জিনিসটাতেই প্রচুরক আমার, মানে এই জিনিসটাকে ইন্ডিকেট রাখবা এই জিনিসটা। এখন দেখো তার মানে প্রচুরক শ্রেণী এই 41 থেকে 50 এর মধ্যে আছে। এখন আমাকে প্রচুরক বের করতে হচ্ছে, কারণ প্রচুরকের জন্য আমরা কি কি সূত্র জানি, L + F1/F1 + F2 × H, এই সূত্র। এখন ব্যাখ্যা লিখো, ব্যাখ্যা কি কি বলো। আচ্ছা তার মানে এখানে L কত, এই যে এই শ্রেণী বিভক্তির নিম্ন সীমাটা 41, তার মানে 41 লিখলাম। দেখছো? আচ্ছা F1 কত, F1 হচ্ছে এখানে লিখছে 18 - 11, তার মানে এই যে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ যায় না, মানে 18 থেকে 11 বিয়োগ দিবা, 18 থেকে 11 বিয়োগ দিলে 7, এর জন্য লিখছি আমরা 7। বুঝতে পারছো? আচ্ছা আর F2 মানে কি, এই প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, তার মানে 18 থেকে 8 বিয়োগ গেছে, তার মানে 18 থেকে 8 বিয়োগ গেলে 10, এই জন্য 10 লিখলাম। বুঝতে পারছো? আর এখানে কত করে ব্যবধান, 21 থেকে 30, 31 থেকে 40, 10 করে ব্যবধান, এখন H লিখলাম, শ্রেণী বিভক্তি 10। তো সব মান পাইছি, উত্তর মানে 45.2। দেখছো? তার মানে আমি উভয় দিক থেকে দেখাইছি যে মান যদি তারা দিয়েও দেয় তোমার কিভাবে হবে, যদি তোমাকে মান না দিয়ে দেয় তাহলে জাস্ট একটা কাজ করবা, আগে দেখবা কোন শ্রেণীতে গণসংখ্যা বেশি ওইটাকে ইন্ডিকেট করবা, করে এল এর মান হবে এইখানে যে নিম্ন সীমা, ওই নিম্ন সীমাটা হবে এল এর মান। এরপরে হচ্ছে F1। তো F1 কিভাবে বের করি, এই যে শ্রেণীর মানে যে শ্রেণীর তোমার এখানের মধ্যে গণসংখ্যা বেশি, ওই শ্রেণী থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ যাবে 18 থেকে 11, 18 থেকে 11 গেলে তো 7, তো F1 7,
দেখছো? আবার F2 বের করবো কিভাবে? যদি এরকম দিয়ে দে তাহলে এই 18 থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিবা। 18 থেকে 8 গেলে 10 10। এই 10 কি? এই 10 বাবা, 18 থেকে 8 গেছে 10, ওই 10 না, এই 10 হচ্ছে 21 থেকে 30, 31 থেকে 40 শ্রেণী ব্যক্তিগত 10, এই 10 হচ্ছে এটা। উত্তর হচ্ছে 45.2। বুঝছো? তোমরা তো বুঝবাই, তোমরা হচ্ছে অনেক ভালো। আচ্ছা দেখো, রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসা রাজশাহী, চলকের পরিচয় সব প্রচুরক নির্ণয় সূত্র। এখন বুঝতে পারছো প্রচুরকের মানে এটা, এখন জাস্ট এটা বর্ণনা করে দিছো, এতটুকুই, আর কিছু না। বুঝছো? দেখো 34 নাম্বার, দেখো এখন তোমাকে সারণী দিয়ে দিছে, সারণী থেকে বলছে মধ্যক নির্ণয় করার জন্য, শ্রেণী বিভক্তি দিছে, গণসংখ্যা দিছে, বলছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এখন সারণী থেকে মধ্যক কিভাবে আমি নির্ণয় করো? সারণী থেকে মধ্যক আমি এরকম নির্ণয় করব, শ্রেণী ব্যবধান দিচ্ছি, গণসংখ্যা দিচ্ছি। বুঝতে পারছো? মধ্যক বের করার জন্য কি লাগে? ক্রমোদিত গণসংখ্যা লাগে। এখন ক্রমোদিত গণসংখ্যা বের করো, 3 লিখবা 3-এর, এই 7 3 10, এরপর হচ্ছে 10 10 7, কই গেল আমার, চুকও অন্ধ হয়ে গেছে। দেখো 3 3 লিখলাম, 7 আর 3, ঠিক আছে না? ঠিক আছে, তো 7 আর 3 হচ্ছে 10। বুঝতে পারছো? এই 12 দেওয়া আছে না, 10 আর 12 22, ঠিক আছে? 15, 22 আর 15 37, ওকে, 37 আর 9 কত? 40, 40 আর 8 54। বুঝতে পারছো? 54। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। এখন দেখো, এখন তুমি মানে তুমি এখন যদি রিয়াদ ভাইকে প্রশ্ন করো, রিয়াদ ভাই আচ্ছা আপনি তো এটা করাই দিন, ঠিক আছে, কিন্তু এমন কোনো কি ওয়ে আছে যে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ক্রমোদিত গণসংখ্যাটা আমাদের সঠিক হয়েছে? হ্যাঁ বুঝতে পারবা। এই গণসংখ্যা টোটাল হিসাব করবা, কত হয় গণসংখ্যা টোটাল হিসাব করে? 54 না? এই ক্রমোদিত গণসংখ্যার একদম শেষের মান যদি 54 হয়, মিল থাকে, তাহলে বুঝবা তোমার উত্তর কারেক্ট। দেখছো? ভালো করে দেখো না। দেখো তার মানে এখন আমরা একবারে জানি যে হচ্ছে এখানের মধ্যে কি, এখানে বলছে মধ্যক নির্ণয় করার জন্য, তো মধ্যক নির্ণয় করার জন্য তুমি নিজে জানো, তো মধ্যক নির্ণয় জাস্ট হচ্ছে তুমি সূত্রটা বসাও, সূত্রটা বসায় করো, শেষ হয়ে গেছে। আচ্ছা এখন দেখো কেন্দ্রীয় প্রবণতা কি, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য, ক নাম্বারের জন্য, এসকিউর জন্য মনে রাখবা। কেন্দ্রীয় প্রবণতা কোনগুলা বলছিলাম? গড়, মধ্যক, প্রচুরক। কিন্তু এখন বলছে কেন্দ্রীয় প্রবণতা কি? পাবনা কামিল মাদ্রাসা। তার মানে দেখো কেন্দ্রীয় প্রবণতা কি কি, মানে বলতে কি বুঝো? অবিন্যস্ত উপাত্ত সম্মুখে গণসংখ্যা নিবেশন সারবণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্যতা দেখা দেয়। উপাত্ত সমূহের এরকম কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। একদম মুখস্থ করবা, কোন ধরনের কাটসাট করে দিব না, এটা একদম টুটস্থ থাকতে হবে, একদম মুখস্থ করবা। অবিন্যস্ত উপাত্ত সমূহকে গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্যতা দেখা যায়, মানে মাঝামাঝি একটা শ্রেণীতে গণসংখ্যা মানে বেশি থাকে। বুঝতে পারছো? যেমন দেখো এখানের মধ্যে মাঝামাঝি একটা শ্রেণীতে গণসংখ্যা 15, দেখছো? তার মানে এটার মধ্যে বেশি। তো এই যে এর দিকে সবাই দাবিত হয়ে যাওয়া, মানে এই ঘরকে কেন্দ্র করেই সবকিছু হয়ে যায়, সো এই দিকে বলে কেন্দ্রীয় প্রবণতা। আর এইরকম কি কি হতে পারে? গড়, মধ্যক, প্রচুরক হতে পারে। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। এখন দেখো, এখন আবার একই প্রশ্ন, পাবনা কামিল মাদ্রাসা বলছে মধ্যক নির্ণয় করো। তার মানে মধ্যক নির্ণয় করো, এটা বুঝতে পারছো? আগে দেখবা বিন্যস্ত নাকি অবিন্যস্ত? অবিন্যস্ত, কারণ কি শুধু মানগুলো দিয়ে দিছে। তো এখন দেখো 1 2 3 4 5 6 মান আছে 6টা, তো 6টা হচ্ছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার জন্য এই মান বসাও, ওই মান, উত্তর হয়ে গেছে, শেষ। বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো আবার আসছে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো? খুলনা লিয়া কামাদেশ, এটা একটু আগে বুঝাইছি, তার মানে পারতেছো। দেখো এখানে বলতেছে যে 15 8 7 10, এটা বলো জিনাইদ সিদ্দিকা কামিল বলছে মধ্যক নির্ণয় করার জন্য। দেখো এটা বিন্যস্ত নাকি অবিন্যস্ত? অবিন্যস্ত। ভাইয়া এটার মান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা মান জুড় না? তো জুড়ের জন্য তোমার কি, জুড়ের জন্য জাস্ট হচ্ছে এই সূত্রটা বসাবা, মানটা বসাবা, উত্তরটা করবা, লিখে দিয়ে চলে আসবা, শেষ। এরপরে দেখো ভাইয়া আবার বলছে জিনাইদ সিদ্দিকা কামিল মাদ্রাসা বলছে, এরা পাগল হয়ে যাচ্ছে মধ্যক দিতে দিতে, এই মধ্যককে কি পাইছে আল্লাহ জানে, মধ্যকে একদম পুরো একদম হাতে নিয়ে নিছে। 3 5 2 7 9 6 13, এখন বলছে এখানে মধ্যক নির্ণয় করো। আচ্ছা না, এখানে হচ্ছে এটা মধ্যক হবে না, এটা বলছে প্রচুরক বের করেছেন, যেহেতু এখানে উত্তরে বলছে প্রচুরক। দেখো ভাইয়া আমি বলছি 3 5 2 7 9 6 7, এই চুপ বন্ধ করে বলতো এখানে প্রচুরক কোনটা? দেখো এখানে কোন মানটা সবচেয়ে বেশি আছে, যদি এইরকম থাকে দেখবো কোন মানটা সবচেয়ে বেশি আছে। আর যদি এরকম যদি ঘর ঘর করে থাকে দেখবা গণসংখ্যা কোনটার মধ্যে বেশি আছে। যদি ঘর ঘর থাকে, ওই ঘর ঘরের সময় গণসংখ্যা যেটার মধ্যে বেশি ওইটা হচ্ছে প্রচুরক। আর যদি সংখ্যা থাকে, সংখ্যা ডাবল যেটা, ওইটাই হচ্ছে প্রচুরক। সংখ্যা ডাবল কোনটা? 7, সুতরাং প্রচুরক 7, উত্তর। বুঝতে পারছো?
পড়বা? ওকে পড়ো। শ্রেণীবিন্যাস উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। ঝিনাইদহ সিদ্দিকা গ্রামীণ মাদ্রাসা। ওকে লিখো L + F1/F1 + F2 * H। ওকে লিখছো, শেষ হয়ে গেছে। ভাইয়া মধ্যক নির্ণয় করো, কোনো সমস্যা নাই। মধ্যকের জন্য আগে ক্রমযুক্ত কোনো সংখ্যা লাগবে, ক্রমযুক্ত কোনো সংখ্যা বের করো। এখানে শ্রেণীবৃত্তি দিয়ে দিছে, কোনো সংখ্যা দিয়ে দিছে, তার মানে শ্রেণীবৃত্তি আমি দেখা দিচ্ছি 7 লিখবো, 7 লিখবা। 7 আর 6 13, 13 আর 5 18, 18 আর 4 কত 22, 22 আর 3 25। দেখো গণসংখ্যা এগুলো যোগ করো, এগুলো যোগ করো, দেখবা এইটার সমান আর এই 25 সমান ইকুয়াল টু এটা। মধ্যকের সূত্র কি জানি? L + N/2 - FC 8/7। সো এগুলো বসাও, উত্তর হয়ে গেছে, শেষ। বুঝতে পারছো? আচ্ছা এখন আসো, একটি গণসংখ্যা নির্বাচন সারণীর শ্রেণীবৃত্তি 7, কোন শ্রেণীর ধাপ বিচ্যুতি 4 এবং ওই শ্রেণীর মধ্যমান 89, উপাত্তের আনুমানিক গড় নির্ণয় করো। তার মানে এটাকে ধাপ বিচ্যুতি কত? আমাকে এখানে বলছে ধাপ বিচ্যুতি দেওয়া আছে, আনুমানিক গড় বের করতে। তার মানে আনুমানিক গড় মানে কি A, আনুমানিক গড় মানে কি A। তার মানে এই ধাপ বিচ্যুতি থেকে আমি এটা পাবো। তার মানে দেখো ধাপ বিচ্যুতি সূত্র জানি EY = xi - a/h। তার মানে EY 4 দেওয়া আছে, xi দেওয়া আছে 89, এর মান বের করতে হবে, h দিছে 7। তার মানে জাস্ট আমি ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে পাইছি 61, শেষ। বুঝতে পারছো তো? রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। ভাই আমি চাপবো কোথায়? আমার তো কমেন্ট বক্সই নাই। আচ্ছা কমেন্ট বক্স না থাকাই ভালো, তোদের যন্ত্রণাটা। পড়বি? আয় পড়। আজকে তুই কতটা পড়তে পারিস আমি দেখামু। গণিত বলছিলি না যে রিয়াদ ভাই গণিত, ওই গণিত ধরছি, দেখ চলকের পরিচয় সহ প্রচুরক নিয়ে সূত্রটি দেখো বাড়া। আবার আসতে প্রচুরক লিখ, শেষ হয়ে গেছে। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দাও। আমি আবার বলতেছি, বিচ্ছিন্ন চলক মানে হচ্ছে যে সংখ্যার মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক কি? অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে কোনো বাস্তব মান হতে পারে, মানে বাস্তব মানে হচ্ছে যে কোনো বাস্তবমূলক মান হতে পারে, যেমন বয়স, উচ্চতা, ওজন। এগুলো ওজন মনে রাখবা, এগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝছো? যেমন এটার একটা উদাহরণ মনে রাখো, জনসংখ্যামূলক উপাত্তের চলক, বুঝতে পারছো? বলছে পরীক্ষায় মার্কসের মানে চলক এগুলা। আর হচ্ছে এই অবিচ্ছিন্ন চলক মানে হচ্ছে বয়স, ওজন ইত্যাদি। কেন্দ্রীয় পরিমাপ কয়টা? আবার আসছে, দেখো 3টা বলছিলাম। গড়, মধ্যক, প্রচুরক, শেষ হয়ে গেছে। এটার মধ্যক নির্ণয় করো। বলো এখানে কি আমি কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত? অবিন্যস্ত। তাহলে কয়টা মান? দেখো 1 2 3 4 5 6, 6টা মান আছে, সুতরাং n সংখ্যক প্রচুরক সংখ্যা। তার মানে বলো কোনটা হবে সূত্র? এই যে দেখো n/2 তম পদের মান, এটা আবার দিছে, হয়ে গেছে। এখন দেখো পরিচিতি সূত্র মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র লিখো। তাহলে একদম ইজি বেটা। মধ্যকের সূত্র হচ্ছে এটা আর প্রচুরকের সূত্র হচ্ছে এটা, শেষ হয়ে গেছে। প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এটা হচ্ছে জাস্ট তোমাকে এইরকম বলছে যে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তার মানে আমার মধ্যে দেখবা যে আসলে এইরকম যদি কোনো প্রশ্ন থাকে যে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান, কি বলছি আমি? যে তোমাকে বলছে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান। কি বলছি? প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান। তার মানে প্রচুরক শ্রেণীটা আমরা কোথায় ধরবো? গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা 20, তার মানে 55 যোগ 59, এটার মধ্যে ধরবো তো। আচ্ছা 55 যোগ 59, এটার মধ্যেই তো প্রচুরক শ্রেণী বেশি। এই কথা বল, এটার মধ্যেই তো বেশি। কেন? কারণ এটার মধ্যে গণসংখ্যা বেশি। তো গণসংখ্যা বেশি হলে এটার মধ্যে প্রচুরক না? ও বাজি তোরা না বুঝোস, কিচ্ছু না বুঝোস বাজি তোরা। তুই আমার জবাব দিস না ভাই যে এটার মধ্যে প্রচুরক না নাকি এটার মধ্যে এটার মধ্যে কেন হবে? এটার মধ্যে 6 হবে না, 10 হবে না, 12 হবে না, 20 আছে না, 20 চুকে লাগে না, এটা 20। এই 20টা বেশি না? 8 হবে না 4 হবে? এই 20 বেশি হবে না? তো 20টাই তো হবে। তো 20টা যদি হবে তাহলে তোমাকে প্রশ্ন করছে কি? প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী, পরবর্তী শ্রেণীর মধ্যমান। তার মানে পরবর্তী শ্রেণী কোনটা বাবা? এই 60 থেকে 64। তো এটার মধ্যমান কিভাবে বের করবা? মধ্যমানটা এইরকম বের করবা যে এই 60 লিখবা, 64 যোগ লিখবা 64, এরপরে বাই দিবা 2, যেটা হয় উত্তর ওইটাই হবে মধ্যমান। এই যে দেখো যেটা হয় উত্তর ওইটা হবে মধ্যমান 62। তোর মাতন্ন হরিব ভাই, তোরা জাস্ট বুঝ, দেখ করবি। আয় প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। যশুর আমিনিয়া কামিল মাদ্রাসা আসছে মধ্যক নির্ণয় সারণী। তো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, কোন সংখ্যা দেওয়া আছে, ক্রমযুক্ত কোন সংখ্যা বের কর, এরপর মধ্যকের সূত্র বসা, হয়ে গেছে। এগুলো শীট দিয়ে দিব, এরপর তুই করে নিস। 12 17 71 22 28 এর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক আমি কেন আমি আবার শিখাবো। বাগেরহাট কামিল মাদ্রাসা আসছে, যেই হাটের মাদ্রাসায় আসুক, দেখো 12 17 এটাকে বিন্যস্ত নাকি অবিন্যস্ত? অবিন্যস্ত। তো অবিন্যস্ত আগে মান বের করো। দেখো অবিন্যস্ত পূজার পরে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। তো 10টা বেটা জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার জন্য সূত্র জানি, এটা শেষ হয়ে গেছে। ওকে আচ্ছা এখন করবা। ওকে আসো
এখন দেখো সাধারণ থেকে প্রচুরক নির্ণয় করো। ওকে, সমস্যা নাই, প্রচুরকের সূত্র জানি এটা এল এর মান যেটার মধ্যে গণসংখ্যা বেশি ওটার মধ্যে চলে যাবা, যেটার মধ্যে গণসংখ্যা বেশি ওটার মধ্যে চলে যাবা, যেটার মধ্যে গণসংখ্যা বেশি না গণসংখ্যা বেশি ওটার মধ্যে চলে যাবা। গণসংখ্যা বেশি কোনটা এটার মধ্যে, 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 গণসংখ্যা বেশি কোনটা এটার মধ্যে। এখন আসো এখন আসো এখন আসো এখন আসো কনফিউশন একটা লাগামু, ভালো মতো লাগামু। দেখো ভালো করে, প্রচুরক এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, তার মানে এল কত বাবা? এল তো 11, এটা সবাই জানো, এল 11 বসাইছো। F1 কত? F1 কিভাবে বের করি আমরা? 25 থেকে পূর্ববর্তী মানটা বিয়োগ দেই। বাবা এখানে কোনো পূর্ববর্তী মান আসছে দেওয়া নাই, থাকলে তো বিয়োগ দিতাম, নাই আছে, দ্যাটস মিন্স 25 থেকে 0 বিয়োগ যাবে। ওকে, 25 থেকে, তুমি যদি এটা খাতা কলমে করে দেখাও তোমার কিন্তু ওই সময় করতে হবে, এই 25 থেকে 0 ধরে নেওয়া লাগবে। কারণ কি? কারণ এর পূর্ববর্তী মান তো দেওয়া নাই, তো দেওয়া নাই মানে হচ্ছে 0, তার মানে 25 মাইনাস 0 দ্যাট মিন 25। F1 মান 25, F1 মান 25। F2 কিভাবে বের করি? এই পরবর্তী মানটা বের করি, বিয়োগ করি, 25 থেকে 18টা বিয়োগ করি। তো 25 থেকে 18টা বিয়োগ করলে বাবা কত হয়? 7 হয়, তো লিখো 7। H কত? এইচ কি এগুলো? এই 10, বড়া এই 10, এইচ কি এই 10? অনেকে বলবে এই 10, এই 10 কিভাবে হবে? এই সবে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এগুলো শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত? 10, এর জন্য শ্রেণীব্যাপ্তি 10, উত্তর এটা। বুঝতে পারছো? আবার বলছে এখানে সে প্রচুরক শ্রেণী বের করার জন্য, তো উপাদার প্রচুরক নির্ণয় করো। তার মানে বাবা এখানের মধ্যে আগে যাবা গণসংখ্যা কোনটার মধ্যে বেশি, সবচেয়ে 15। এই প্রচুরক, তার মানে এই ঘরকে কেন্দ্র করবা, এই ঘরকে কেন্দ্র করে প্রচুরক যেটা আছে মান বসাবা, শেষ হয়ে গেছে উত্তর। কেন্দ্রীয় প্রমাণিত হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সিলেট, এটা আমার বাসার পাশে হযরত দারুস সুন্নাহ, এই যে দেখো হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সিলেট। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করি 3টি, গড় মধ্যক প্রচুরক, শেষ হয়ে গণসংখ্যা বহুভুজ। এইটা ভালো করে ধরছস? ওকে, দেখ এখন দেখ ভালো করে পড়। অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী বিবর্ধনের বিপরীত গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। যেগুলা বলতেছে আজকে মুখস্থ করার কথা, একদম ঠাটা মুখস্থ করে ফেলবি, একদম ঠাটা মুখস্থ, একদম ঠাটা মুখস্থ, ঠাটা মুখস্থ। আচ্ছা, এইটা হচ্ছে মুখস্থ করে ফেলবা। ওকে, এগুলো প্রত্যেকটা মাদ্রাসার কোয়েশ্চন। আরো লাগবে? ওকে আসো, দেখো ওই মাদ্রাসারই আরেকটা প্রশ্ন, চলকের বিবরণ মধ্যক নির্ণয় সূত্রটি লিখো। মধ্যক নির্ণয় সূত্র তার জানো, L প্লাস n/2 মাইনাস SC ইন্টু H/FM, এটা লিখছস, বিবরণ লিখছস, হয়ে গেছে। ওকে, লাগবে আর? এই তো এটা আমার মাদ্রাসা, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা সিলেট, এটা হচ্ছে আমার মাদ্রাসা। দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো লিখো, তার মানে 3টা জানি, গড় মধ্যক প্রচুরক হয়ে গেছে। এখন দেখো গড় বের করো, কোনো সমস্যা নেই বাবা, এরকম যদি থাকে গড় কিভাবে বের করবি? গড় হচ্ছে আগে দেখ এখানে কয়টা মান, 1 2 3 4 5 6 7 8টা মান দেওয়া আছে। তুই একটা কাজ সোজা সাপটা করবি, এই মানগুলোকে সুন্দর করে আগে প্লাস দিয়ে লিখবি, লিখে এই জয়টা মান আছে 8টা মান, এই 8 দিয়ে ভাগ করবি, 18.5, উত্তর 18.5, শেষ। এখানে যদি আসে উত্তর এলন মাস্ক, ক্যালকুলেটরে যদি লেখা দেখো লিখা আছে এলন মাস্ক, ওই লিখে দিবি এলন মাস্ক, বুঝছস? এরপর দেখ কতগুলো উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 90, সর্বনিম্ন মান হচ্ছে 25। উপাত্তগুলো পরিসর কত? আমরা জানি পরিসর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান = 1, তার মানে সব মান আমি বসাইলাম 66, উত্তর হচ্ছে 66। এখন দেখ ভাই, এখন দেখ নিম্নে একটি সারণী দেওয়া হলো, সারণী সূত্রে উদ্দীপক পরিসর নির্ণয় করে এবং শ্রেণীসীমা নির্ণয় করো। দেখছো, তার মানে পরিসরটা আমরা পাবো কিভাবে? সর্বোচ্চ মান সর্বনিম্ন মান পরিসর পাবো। ওকে, কি পাবো? বল। এটা হচ্ছে আমি এটা সূত্র সাহায্যে পাবো যে পরিসর = সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা তো আমি মানে বসাই পেয়ে গেছি 70, বুঝছো? 70 পেয়ে গেছি। আর কি বলছে? শ্রেণীসীমা কিভাবে পারবো? যেমন হচ্ছে শ্রেণীসীমা আমরা পাই কিভাবে, বল? শ্রেণীসীমা কিভাবে পাই? সো এটা হচ্ছে একদম ইজি। এখন হচ্ছে দেখ শ্রেণী ব্যক্তি যতটুকুলা, এগুলো হচ্ছে শ্রেণীসীমা, এক কথা শেষ। তো এখানে যদি আমি 40 থেকে এরকম যদি বিয়োগ দেই, যে 31 থেকে 40, 41 থেকে 50, এরপর 51 থেকে 60, 61 থেকে 70, এখানে শ্রেণীসীমা কত করে ধরে? তো 10 ধরে। সো এর জন্য শ্রেণীসীমাও তুই পাবি 10। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। এরপর দেখো কোন উপাত্তের সর্বোচ্চ মান 91, পরিসর 64 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? তার মানে এখানে পরিসরের মান বসাও, পরিসর = সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো সর্বনিম্ন মান বের করব কিভাবে? এই যে সর্বোচ্চ মান মাইনাস এই যে মানটা থাকবে, বুঝতে পারছো? এই যে পরিসর এটার মধ্যে বসাও না বাবা, দেখো সর্বোচ্চ মান কত? 91, পরিসর কত দেওয়া আছে? 64, ইকুয়াল টু কি বলছে? উপাত্তের সর্বনিম্ন মান বের করার জন্য বলছে। তার মানে আমি আগে এই সূত্রটা এরকম পাই, সর্বনিম্ন মান প্লাস 1। তার মানে দেখো এই জিনিসটাই তো এরকম। তো 91 মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, এটাকে ক্যালকুলেট করলে দেখবা উত্তর আসে 28। বুঝতে পারছো?
শুধু মানগুলোকে এই পাশ করবা, আর কোনো কিছু না। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো ঠিক এখানেও বলছে যে দেখো 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখন আয় ভাই, এতক্ষণে পাইলাম এটা হচ্ছে কি, দেখ এটা কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত? মধ্যক আসছে বিন্যস্ত নাকি? এটা সার্সিনাতে আসছে মধ্যক, এটা যে বলছে এটা বিন্যস্ত নাকি অবিন্যস্ত? অবিন্যস্ত। যেহেতু অবিন্যস্ত তাহলে এটা দেখতে হবে জোড় নাকি বেজোড়। 1 2 3 4 5 6 7, 7টা মান আছে, তো 7 কি জোড় নাকি বেজোড়? বেজোড়। তো যেহেতু বেজোড় সংখ্যক এবং বেজোড় সংখ্যকের মধ্যক জানি আমরা n+1/2, তার মানে n+1/2 যে আছে, এখন n এর মান কত? 7, আর 1 এর 1 আর 2 এর 2, 7 আর 1 কত বাবা? 8, আর নিচে আছে 2, 2 4 8, চারতম পদ। সুতরাং চারতম পদ কত? 1 2 3 4, চারতম পদ 14, এখানে কি দিল 11। মাথাটাকে একদম আউলে দিলে এইরকম ভাই এক অবস্থা করে আলফাতা লেকচার এগুলো, মানে পুরো মাথাটাকে 14। ওকে 14। দেখ 62 একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং ভূমি 3 সেন্টিমিটার ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। বুঝতে পারছো? তার মানে পরিসীমা এটা হচ্ছে, এটা এই পার্টে দিবে না, এই 62 নাম্বার বাদ দাও, এটা এই পার্টে দিবে না, এটা এই পার্টে দিবে না, এটা দিবে হচ্ছে তোমার 16 নাম্বার অধ্যায়ের সাথে আমরা যাবো, তখন দেখবো ইনশাল্লাহ। ওকে আচ্ছা, তত্ত্ব উপাত্ত কি? এটা অনেক ইম্পর্টেন্ট, ক নাম্বারের জন্য বা এসকিউর জন্য আসতে পারে। তত্ত্ব উপাত্ত কি? দেখো উপাত্ত মানে হচ্ছে কোনো উদ্দেশ্যকে সংগ্রহিত অসংগঠিত ঘটনা। বুঝতে পারছো? উপাত্ত। ওকে, কোনো উদ্দেশ্য সংগ্রহকৃত অসংগঠিত ঘটনা। আর তত্ত্ব কি? উপাত্তকে সুবিন্যস্ত করা, বিশ্লেষ করা, অর্থবহ আকার করা। দুইটা মুখস্থ করে নিবা বাবা, একদম 100% ক্লিয়ার। এর বাহিরে ভাই কোনো বেসিক নাই। তুমি এখন পুরো পরিসংখ্যান পার্ট থেকে যদি এর বাহিরে একটা কোয়েশন নিয়ে আসতে পারো, আমি তোমাকে নগদ 100 টাকা পুরস্কার দিব। ওকে, এটাই হচ্ছে ভাই রিয়াদ ভাইয়ের কাজ। বুঝতে পারছস? আশা করছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই বুঝতে পারছো ভাইয়া? এইটাই হচ্ছে আজকে আমাদের এসকিউ প্লাস বেসিক। এসকিউ প্লাস বেসিক। এখন তোমাদের কি কাজ বাবা? তোমাদের কাজ হচ্ছে এইটা আমি দিব তোমাদেরকে, তোমরা একটু ভালো করে দেখবা। প্রিন্ট কেন করবা? প্রিন্ট করার কোনো দরকার নাই, যেটা প্রিন্ট করবা ওইটা আমি দেখি। রাত্রে তোমাদেরকে এমসিকিউ ক্লাস আছে, এমসিকিউ ক্লাসের সঙ্গে এখন বুঝতে পারছো তো? দেখো তুমি কয়টা মাধ্যমে বুঝছো যে আসলে তোমার মধ্যক কতটা জরুরি, প্রচুরক কতটা জরুরি, এরপর যে কেন্দ্রের প্রবণতা কি, এরপর যে দেখো তুমি যে দেখো পরিসর কি, এরপর যে দেখো পরিসংখ্যান কি, এই টাইপের কত হাজার রকম তুমি ম্যাথগুলা দেখো, কত হাজার রকম ম্যাথগুলা দেখো। ওকে, সো এটাই হচ্ছে কথা। আমার মাথা পুরো শেষ। ক্লিয়ার? বুঝলে বুঝবো, তো না বুঝলে 23 হতো। এখন বলো ক্লিয়ার কিনা? বলবা কিভাবে? কমেন্ট বক্স অফ করে রেখে দিছি। এখন এর বাহিরে একটা কোয়েশ্চন এসকিউর জন্য পড়তে হবে না, একটা প্রশ্ন পড়তে হবে না। আর যদি পণ্ডিতি কইরা গিয়ে যদি পড়ো তাহলে সেটা তোমার অবস্থা। ওকে, সো কারণ এইটা এখন শেষ করছি না, আজকে মিশনের মধ্যে এটা অ্যাড করাবো, এটা আবার রিভাইজ দিবা। এরপরে হচ্ছে তোমাদেরকে আমি মিশন দিব না, একটু পরে তো মিশন 21 আসবে, মিশন 21টা ভালো করে করবা। বুঝছো? সো এটাই হচ্ছে মূল কথা। আর আজকে সন্ধ্যার সময় এমসিকিউ ক্লাস আছে, রাতে এসিকিউ ক্লাস আছে। পরিসংখ্যান 30+ মার্কস এনাফ। তার মানে দেখো তোমার ফাইনালে পরিসংখ্যান থেকে কয়টা থাকবে বলো? এখন বলো পরিসংখ্যান থেকে কয়টা প্রশ্ন থাকবে? এসকিউ 2টা। কয়টা থাকবে? 2টা। ভাগ্য ভালো থাকলে 3টা, 2টা থাকবে। কনফার্ম 2টা, 100% 2টা। বুঝছো? আর বেসিক ক্লাস। এখন আমরা রাতে চলে যাব এমসিকিউতে ইনশাআল্লাহ। তাহলে এমসিকিউ ভাইয়া একদম বুঝে করাই দিব, আশা করছি এনাফ হবে। ওকে, একটু এনাফ। এখন আর কি বলবো, এখন আর কোনো কিছু বলার নাই। সো সবাই ভালো রিভিউ দিও, এটাই দোয়া করি। ওকে, রিয়াদ ভাই আছে যেখানে, আমরা যে সেখানে ইনশাআল্লাহ যেন রাতের সেরা লাইভটা আমরা একসাথে করতে পারি, যে হ্যাঁ আলহামদুলিল্লাহ একদিনে 1 চ্যাপ্টার কমপ্লিট। ওকে, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো, এতটুকুই আর কি। তোমরা যারা মেয়েরা আছো তোমরাও ভালো করে পড়ো, ছেলেরা যারা আছো তোমরা ভালো করে পড়ো, এতটুকুই চাই। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক ইনশাআল্লাহ তাআলা। দেখা হচ্ছে বিজয়ে সফলতার মঞ্চে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।